অক্টোবরে ওয়াজ আমার এমন কোনো মানে স্পেসিফিক কোনো ইন্টেনশন ছিল না যে দিস ইজ ইট। আমি বললাম লেটস মেক দিস দ্য ওয়ে ইট ইজ, যেরকম আছে বানাই, যে যার মতো নিয়ে নেবে ওটা, মানে ফিড করতে হবে না কিছু। রাইট। যে কেউ মনে করতে পারে আমি ড্যান, আমি শিউলি, আমি ওর মা, আমি ওর ভাই বোন, আমি ওকে এরকম দেখলাম, যে যেরকম ভাবে বাড়ি নিয়ে যেতে পারে। ওই যেরকম স্পিলবার্গ বলে না যে যেই তুমি ভাবলে তোমার স্ক্রিপ্ট শেষ হয়ে গেছে, এইবার ফিল্ম করছে, স্ক্রিপ্ট কিন্তু কোনদিন শেষ হয় না, এখনো চলছে তোমার মধ্যে আমাদের কথা। আমিও কিন্তু অনেক কিছু খুঁজছি, বাট আই ডোন্ট থিঙ্ক উই গেট অন টু দ্য স্মল লিটল ম্যাজিক অফ লাইফ। ওই যতক্ষণ না ইট ব্রিংস অ and wonder every moment. ফিল্মেও আমিও চেষ্টা করি that it just give me that moment of awe, that's beautiful, হ্যাঁ ক্যাপচার হয়েছে, and that's it, and that's cinema. আমার সাথে যে অ্যাক্টরগুলো আছে যারা আসে, ইভেন তুমি মেইন স্ট্রিম যারা বলছো, এই যে অভিষেক কাজ করেছে বা মিস্টার বচ্চন, ওদের আমার থেকে কিন্তু যে বেসিক একটা চয়েস এন্ড আকাঙ্ক্ষা, ওটাও কিন্তু ওই কমার্শিয়াল সিনেমার মতো না। ওরা জানে যে আমরা এই ফ্যামিলিতে ঢুকছি, এই গ্রুপে ঢুকছি সুজিতের, এইখানে সবকিছু একটু বাঙালিয়ানের মতন সিম্পল, হাসতে ঝালমুড়ি খেয়ে চাকের এরকম করেই হবে। অনেকে সিনেমা করে যে অ্যাক্টরটা যেন ফুটে বেরিয়ে আসে, আমি সিনেমা করি যেন অ্যাক্টরটা ফুটে না আসে, বাকি সব হয়ে যায়, অ্যাক্টরটা যেন মিশে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কি অদ্ভুত লাগছে তো আজকে। জেনারেলি আমি তো বাড়ির সোফায় বসে এটা করি, কিন্তু আজকে একটা খুব স্পেশাল গেস্ট, অলরেডি আপনারা জানেন সেই গেস্টকে। তো আজকে তিনি আমাদের ডেকেছেন তার বাড়িতে। আমরা আজকে যাব সুজিত সরকারের বাড়িতে, এবং সুজিত সরকারের বাড়িতে গিয়ে তার সঙ্গে একটা আড্ডা মারবো। যেই সমস্ত কথাবার্তার মধ্যে বা যে সমস্ত কথাবার্তা বলার জন্য খুব এক্সাইটেড আমি, তার মধ্যে আজকের এটা। সুজিতদা আমাকে রিসেন্টলি আই ওয়ান্ট টু টক দেখতে ডেকেছিলেন, এবং দেখার পর সুজিতদা আমাকে নিজেই বলেছেন আসতে। আজকে আমি রিয়েলি এক্সাইটেড। আমরা অলরেডি সেট আপ করে নিয়েছি ভেতরে আমার টিম। সো এই হলো আমাদের শুটের স্পেস, আমরা যেখানে শুট করব। এইখানে এই সোফাটায় বসে কথা হবে, এদিকে সুজিতদা বসবো, এদিকে আমি বসবো। তো আমরা সুজিতদাকে রেডি হয়ে গেছে আমাদের সেট আপ, ইমিডিয়েটলি ডাকছি। ঠিক আছে, দেখা হচ্ছে ওখানে। ইনলজের বাড়ি আছে নেক্সট ব্লকে। আচ্ছা। আর আমার মোটামুটি এখানেই স্পেস, বাস আমার আরেকটা স্পেস হচ্ছে নর্থ বেঙ্গলে। হ্যাঁ, তোমার তো বড় আলিপুরা, হ্যাঁ হাসিমারা, হ্যাঁ আলিপুরে আছে একটা। আচ্ছা, আলিপুরে মানে যেহেতু হাসিমারাতে, তো আলিপুরে আমার বন্ধুর গ্রাম, তো আমারও গ্রাম হয়ে গেছে ওটা। আমি শিলিগুড়িতে বড় হচ্ছি। তুমি শিলিগুড়ি? হ্যাঁ, আমি আলিপুরদুয়ার তো চিনবো কি? আমার আলিপুরদুয়ারের আমার এক পিসি থাকে, 2 মাসি থাকতো, 1 মাসি মারা গেছে। আচ্ছা। আরো প্রচুর আত্মীয় আলিপুরদুয়ার কুচবিহারে আমার। তাহলে এদেরকে চিনবে, যেখানে আমরা হচ্ছে চ্যাংপাড়া বলে। হ্যাঁ, খুব ভালো করে চিনি। হ্যাঁ, চ্যাংপাড়াতে আমার জমি, আমার 7-8 বিঘা ওখানে জমি। আমার চাল টাল ওখান থেকে আসে। ও তাই? চাল, তারপরে তোমার প্রপার চাল, ডাল, সর্ষে, পুরো চাষ হয়। পুরো চাষ হয় ওখানে। ওর কমসে কম মানে আমার বন্ধুর যে বাড়ি আছে, ওদের কমসে কম 80 বিঘা মতন জমি আছে ওদের, পুরোনো গ্রামের আর কি। 80 বিঘা? দ্যাটস এ হিউজ প্লেস। বাপরে। এন্ড তো আমার একটু জায়গা আছে ছোট্ট ওখানে, যেখানে শুধু খেতেই করে আর কি। ও তো আচ্ছা, ওখানে এখন শাকসবজি লাগাবে হয়তো এই সময় তো। আচ্ছা, এবং তোমার চাল ডালও আছে? গোবিন্দভোগ চালও হয়। বাহ। ওখান থেকে আসে আমার গ্রামে। আর ওখানে পুরো খাদের চাষ আর কি, মানে পুরো কিছু জায়গায় হয়তো কেমিক্যাল ইউজ করতে হয়, ইউরিয়া। হ্যাঁ, কিছু জায়গায় করতে হয়। যেহেতু আমাদের নিজেদের গরু আছে, গোবর দিয়ে আর কি চাষ হয়ে যায়। দুর্দান্ত ব্যাপার তো এটা। আমি যেমন আমার ছোটবেলায় আমি অনেক আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গায় থাকতাম, কারণ ওই যে কোনো পরীক্ষার পরে যে 10 দিনের একটা ছুটি, ওটা তো সব আমার কাজিনরা, সব আমার মা বাড়ি কুচবিহারে ছিল, তো কাজিনরা সব কুচবিহারে থাকতো। হ্যাঁ, কুচবিহার আলিপুরদুয়ার আমরা ঘুরে বেড়াতাম শুধু নিজেরা। আর আমার দারুণ লাগতো সেই সময়। হাসিমারাতে একটা প্রপোজাল চলছে এয়ারপোর্ট করার। হ্যাঁ, ওটা যদি হয় তো আমার জন্য খুব সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক। তুমি তো এয়ারফোর্সে, তো হাসিমারাতে বলছে এয়ারপোর্ট নাকি এখন, তার নামলে তাহলে আমার শিলিগুড়ি, কুচবিহার, তাহলে ওই বাগডোগরা থেকে অতটা আসতে হবে না। বাগডোগরা থেকে যাওয়া মানে প্রায় 3 ঘন্টা। হ্যাঁ, 2.5 থেকে 3 ঘন্টা। তাও তো এখন রাস্তাঘাট খুবই সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এটা একদমই ওখানে ওরা করছে একটা ছোট ইউনিট, খুবই ভালো। না, করা তো উচিত অ্যাকচুয়ালি। মানে হাসিমারা তো অ্যাকচুয়ালি একটা এয়ারফোর্স বেসই, তাই জন্যই ওখানে মানে ল্যান্ড করার ব্যবস্থা আছে বলে করবে আর কি। তো তোমার ছোটবেলায়, আমরা কিন্তু শুরু করে দিচ্ছি, আমরা এইভাবে করে দিই। তোমার ছোটবেলায় এই যে হাসিমারা, এই যে একটা তোমার কি বলবো, একটা জঙ্গল, এয়ারফোর্স, আর্মি,
তোমার ছোটবেলার কিরকম কিরকম স্মৃতি এখন অব্দি খুবই, কারণ তুমি তো ইউ অ্যাকচুয়ালি রিলিভিং ইউর চাইল্ডহুড, তুমি সেই কারণেই আলিপুরদুয়ারের সঙ্গে এখনো কানেকশনটা রেখেছো। হ্যাঁ তো হ্যাঁ ওই সময়ের কি কি জিনিস তোমার সঙ্গে থেকে গেছে? বেশ বেশ কিছু জিনিস আমি তো ওয়ান অফ কোর্স ইজ হাতি, এলিফ্যান্ট। হাতির সঙ্গে তোমার একটা কানেকশন আছে? এখনো 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 যখন আমি যাই হুম। তো আমি হলংয়ে চলে যাই, হ্যাঁ ঠিক আছে, তারপরে জলদাপাড়া, হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে ওখানে হাতিদের অরফানেজ আছে, হ্যাঁ তো ওই অরফানেজে গিয়ে কিছু কিছু হাতিদের সাথে একটুখানি বসা দেখা, একটা কোথাও একটা কিছু একটা কি কানেকশন আছে সেটা বলা মুশকিল, কিন্তু আছে, এটা ফিল করতে পারো। ভেরি স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং। মানে হাতি যেখানেই পেয়ে যায় আর কি, মানে একটু টাচ করতে ইচ্ছে করে, ছুঁয়ে আসে একটু, মানে একটু, তো এটা কি একটা জিনিস এটা হয়ে গেছে হাতির সাথে। আর নর্থ বেঙ্গলের যে ফরেস্ট, ওটার যে গ্রিনারি অ্যান্ড ফলিয়েজ, ওইটা আর কোথাও নেই, মানে ভারতবর্ষে আর কোথাও নেই। ঠিক ওই ফলিয়েজটা ওইটা তুমি পাবে না। ওই জঙ্গলের যে নিস্তব্ধ যে ব্যাপারটা রয়েছে না, ওইটা কিন্তু আমি অন্য কোনো জঙ্গলে ওরকম ওই লেভেলে পাইনি। যেহেতু এটা ইটস অলসো রেন ফরেস্ট, কারেক্ট। মানে মানে তুমি যদি এদিকটা অরুণাচল চলে যাও, ওটার ফলিয়েজ আবার অন্যরকম, মাউন্টেনটা অন্যরকম, মানে এটারই একটা একটা এক্সটেনশন, যেটা তোমার এদিকে নাগাল্যান্ড, সিকিমে চলে যাচ্ছে, ওদিকে আবার মানে কালিম্পং ওদিকে চলে, তো আই থিঙ্ক দ্যাট ফলিয়েজটা আলাদা। আর খুব স্ট্রংলি আমার মনে পড়ে হচ্ছে তোমার চালতা। হ্যাঁ চালতা, একদম চালতার ডাল করতো মা, আমি মনে চালতার চাটনি, চালতার ডাল, চালতার ডাল, চালতা ওয়াজ, মানে যেখানে ওখানে জঙ্গলে চালতার গাছ হয়, হ্যাঁ জঙ্গলে চালতার গাছ হয়, এবং সেটা মানে প্রপার অর্গানিক চালতা, এন্ড কচু, কচু, ওখানে সব মানে জলের ধারে ধারে কচু হয়। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা খুব স্ট্রং যেটা মনে আছে আমার ইজ দি তোমার ফারাক্কা ড্যাম। হ্যাঁ ওটা কিন্তু ইজ আ বিউটিফুল একটা সাইট। আমাদের ভেরি ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি আমার মানে দৌড়ে দৌড়ে যাই, এই যে এত নদীর যে স্ট্রিমস গুলো, মানে ধরো কিছু কিছু জায়গায় ড্রাই হয়ে আছে কিন্তু আবার বর্ষাকালে পুরো মানে পুরো ভরে যায়। আর এত ছোট ছোট স্ট্রিমস আমি কোথাও দেখিনি পৃথিবীতে। তুমি যদি একটু ইগলস পয়েন্ট অফ ভিউতে চলে যাও, তুমি চারিদিকে খালি এই তিস্তা নদীর যে তুষার যে মানে কত যে ব্রাঞ্চেস আছে এরকম, ঠিক ওটা কিন্তু খুব বিউটিফুল, মানে ক্রস করলে একটা নদী, এটা ক্রস করলে একটা নদী, ক্রস করলে একটা নদী, জঙ্গলের ভেতর ভেতর দিয়ে তো অনেকগুলো আছে। এই যে জলের ব্যাপারটা ওখানে, ওটা একটা বিউটিফুল ব্যাপার আর কি। এবং তার সাউন্ডটা আমার মনে আছে আমার মা আমাদেরকে পাঠাতো জঙ্গলে শাক নিয়ে আসতে, শাকের যে একদম মাথাটাকে ভুলে গেছে, ওটা খুব পেঁচানো পেঁচানো শাক ছিল। আরে ওটা তো ঢেঁকির শাক। হ্যাঁ ঢেঁকি শাক, রাইট। আরে কি বলছো, ঢেঁকির শাক কাসুন্দি দিয়ে, মানে মা আমাদেরকে বলতো যা নিয়ে আয়। তো জঙ্গলে চলে গেলাম আমরা, আমাদের বাড়ির হাসিমার সাথে ছিল, তো শুধু আমি আর আমার এল্ডার সিস্টার দুজনে মিলে ঢেঁকি শাক এগুলো নিয়ে আসতাম, মা রান্না করতো। তো এই আর কি সব। এবং ছোটবেলাটা তোমার, মানে ছোটবেলার ওই, হ্যাঁ ছোটবেলা ব্যাপারটা চেরিশ করো এখন। ফটো আছে একটা, যেমন চিতা বেরিয়ে গেছিল জঙ্গল থেকে, মানে ছোট বাচ্চা চিতা, অনেক সময় হয় না হারিয়ে যায়, তো হারিয়ে গেলে তখন ওরা খুঁজে পায় না এদিক ওদিক, তখন ওরা রেস্কিউ করে। তো ওই চিতাটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে আসে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অফকোর্স আমাদের হাসিমার ক্লোজ ছিল, মানে আমাদের তো আমরা রোজ যাওয়া আসা চলতো, মানে দৌড়ে চলে যেতাম, দৌড়ে আসতাম। তো আমার ফটো আছে একটা চিতার সাথে, ছোট একটা বাচ্চা চিতার সাথে ফটো আছে, ওরা 2 দিনের জন্য রেখেছিল, তারপরে ওরা আলিপুরদুয়ারে আলিপুর যে জু, ওখানে পাঠিয়ে দেয়, তো ওখানে বড় হয়। ওখান থেকে অনেকগুলো জন্তু আছে যে এসেছিল, যে ধরা হয়ে যাওয়া, ফরেস্ট ডিপার্টমেন্ট ধরেছিল। আমার মনে আছে একবার অনেক বড় একটা অজগর ওরা মানে ধরেছিল আর কি, জঙ্গলে যে ওই যে কাটতে যায় ওরা সব ধরেছিল, তো অজগরটা এখানে পাস করে দেয়, তখন অজগরটাকে আর যতবার 2বার ছেড়েছে, 2বার ঘুরে ঘুরে চলে এসছে, মানে এদিকেই চলে এসছে, বুঝতে পারেনি ও কোথায় যেতে হবে, মনে হয় হারিয়ে গেছিল, কিছু একটা বেস রুট হারিয়ে গেছে। এই মনে আছে এগুলো সব, হাতির সাথে খেলা এইসব মনে আছে। ছোটবেলায় অ্যাকচুয়ালি আমার মনে হয় নর্থ বেঙ্গলের যে পুরো জায়গাটা, তার মধ্যে বড় হওয়ার বোধহয় কিছু জিনিস ইনক্লুড হয়ে যায়, যেটা শহরের লাইফে ওই জিনিসটা কিন্তু পাওয়া যায় না। ওই সাউন্ডটা, ওই সাইলেন্সটা, না সাইলেন্সটা, এই
বাড়িটা কোথাও না কোথাও তো এফেক্ট করেই যায় ছোটবেলায়। নিশ্চয়ই। তুমি কি শান্ত বাচ্চা ছিলে না দুষ্টু বাচ্চা ছিলে? না না, আমি প্রচন্ড দুষ্টু ছিলাম, আমাকে তো বাড়িতে অনেক বলে। কিন্তু কোথাও মানে অফকোর্স খেলাধুলা মানে আমাকে বলতো খুবই দুষ্টু, মানে আমি আচ্ছা। স্থির হয়ে বসতে পারতাম না। আমার মানে বিকজ অফ অনেক কিছু, মানে কিউরিওসিটি। হ্যাঁ। হয় না, খেলনা স্ক্রু দিয়ে খোলার চেষ্টা করছি, না করলে মেরে ভেঙে দিচ্ছি ওটাকে, ও আচ্ছা। ভিতরে কি আছে দেখতে হবে ওটা, তো ওরকম আর কি। বাট একটু হ্যাঁ বল নিয়ে খেলছি, বাট এমনি চুপচাপ ছিলাম। তোমার ওখানে বন্ধু বান্ধব তৈরি হয়েছিল? হ্যাঁ, অনেক অনেক অনেক। অনেক সব। আর তোমার মানে ক্ষেতেরই সব অর্ধেক তো জঙ্গলেরই বন্ধু সব, যারা ট্রাইবাল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এয়ারফোর্সদের বাচ্চা তো ছিলই আমাদের। ছিলই। হ্যাঁ 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 সব। একটা কথা বলো, এই যে মানে আর্মির ইয়েতে বড় হওয়ার এই যে একটা ডিসিপ্লিন, সবসময় ডিসিপ্লিনের মধ্যে তো একটা থাকার ইয়ে থাকে, সেটা কোনোদিন মানে তোমার ছোটবেলায় ওই ডিসিপ্লিনটা কি নিয়ে বড় হয়েছো, নাকি ডিসিপ্লিনটার এগেনস্টে গিয়ে একটু দুষ্টুমি করবো না, আমি শুনবো না, এরকম কতদিন ছিল তুমি হাসি মারে? 4-5 years। 5 years। যেখানে এখানে ন্যাক্সেল মুভমেন্টটা যখন শেষ হচ্ছে অলমোস্ট, তখন আমরা আসি 72, আই থিঙ্ক 71, 72, 73 তে এখানে আসি মানে। ওকে, তো তোমার এই যে আর্মি ডিসিপ্লিনটা, তো আমি বাবা এয়ারফোর্সে ছিলেন, তো আমি আর্মি বা এয়ারফোর্সের, আমি তোমাকে বলছি যে বাচ্চারা যারা হয় না ফ্যামিলি, ওদের কিন্তু ওই আর্মি ডিসিপ্লিনটা হয় না। কেন কি, আমার বাবা হয়তো ডিসিপ্লিন লাইফ ছিল বিকজ অফ এয়ারফোর্স, মানে যারা সোলজার্স হয় বেসিক্যালি, অফিসার্স হয়, কিন্তু ওদের ফ্যামিলির উপরে কিন্তু একটা অন্য এফেক্ট হয়। কিরকম? বিকজ দে আর কনস্ট্যান্টলি শিফটিং, রুটটা চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টলি। মানে আমার জন্ম হয়েছে চেন্নাইতে, চেন্নাইয়ের পাশে আবাডিতে, ওখান থেকে চলে আসলাম কলকাতাতে, কলকাতা থেকে চলে গেলাম নর্থ বেঙ্গল, আবার নর্থ বেঙ্গল থেকে পোস্টিং হলো চলে আসলাম মানে এই ব্যারাকপুরে, আবার ব্যারাকপুরে কিছুদিন হয়ে গেল, আবার চলে গেলাম দিল্লি, দিল্লি থেকে আবার বাবার পোস্টিং হয়ে গেল ব্যাঙ্গালোর। তাও লাস্ট বাবা ডিসাইড করলো ঠিক আছে দিল্লিতেই বড় হ, আমি আর পোস্টিং। বাট আদারওয়াইজ আমি এয়ারফোর্সের বাচ্চাদের কিন্তু প্রত্যেকবার গিয়ে নতুন বন্ধু, নতুন বাড়ি, নতুন স্কুল, নতুন টিচার, মন খারাপ হতো না? হ্যাঁ অফকোর্স। আমি যখন কলকাতা ছেড়ে যাই, ব্যারাকপুরে ছিলাম, আমার মনে আছে তখন আমরা এশিয়ান গেমস হবে 82, তার জাস্ট আগে আমরা কলকাতায় দিল্লিতে শিফট হই। তো অনেকবার মানে চেষ্টা করেছি যে পালিয়ে চলে আসি ওখান থেকে, কেন এইখানে সবাই কাজিনস, তারপরে তোমার বন্ধুরা এইখানে, আর আমি ওখানে গিয়ে প্রথমে ওই হিন্দি ল্যাঙ্গুয়েজ, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজের সাথে কোনো মানে মিল করতে পারছি না। অ্যান্ড দ্য লাইফ ইজ মাচ মোর, এখানে যেন বাঙালি একটু চল একটু কাম, হ্যাঁ একটু কাম লাইফ, অফকোর্স অনেক কাম লাইফ একদম। আর ওখানে একটা লাউড, মানে কথা বলছে, গা গাড়ি দিচ্ছে, এই করছে, তুই মানে কোনো মিল পেতাম না আর কি, তাই জন্য আর কি অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তো আর্মি ফ্যামিলিদের লাইফ ইজ নট লাইক আর্মিদের লোকেদের মতন। তোমার যদি এই যে এই ইয়েটাতেই আমার মনে হলো, ধরো তুমি এতগুলো জায়গায় বারবার বলছো যে রুট চেঞ্জ হচ্ছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি রুটটা কোথায় খুঁজে পাও, কারণ তোমার সিনেমা তো বলে তোমার রুট বাংলা। রাইট, ইট ইজ বাংলা, আর কোথাও হতেই পারে না। কিন্তু আমার কি হয়েছে, যেহেতু দিল্লিতে বড় হয়েছে না, দিল্লির বাঙালিরাও দেখেছি, দিল্লির লাইফটাও দেখেছি, তো প্রত্যেক ছবিতে কোথাও মানে ইভেন প্রথমের দিকে ছবিগুলো ইজ পিওর দিল্লি, ব্রাইট দিল্লি, উইন্টার দিল্লি, একটা অন্ধকার ডার্ক দিল্লি ইন পিঙ্ক, নো মিন্স নো, যেটা ছিল মানে একটা ভয়াবহ দিল্লি, যেটা যেখানে তোমার ইনসিকিউর একটা দিল্লি। পিকুতে একটা দিল্লি উইচ ইজ মোর বাঙালি, কালারফুল, সিআর পার্ক বাঙালি, এক্স্যাক্টলি ওই দিল্লি। অক্টোবরে কিন্তু একটা শীতের একটা দিল্লি, একটা বিউটিফুল একটা ফ্লাওয়ার্স, একটা মানে ওই শীতের যে একটা বিউটিফুল, আমি ওরকম দিল্লি আমি ক্যাপচার করেছি, তুমি দেখবে। হ্যাঁ হ্যাঁ একদম। এন্ড ভিকি ডোনারের একদম কালারফুল ব্রাইট, মানে একদম পাঞ্জাবি দিল্লি, পাঞ্জাবি ফিলটা দিল্লির একদম। সো তুমি দেখবে 3-4টে ছবির মধ্যেই একটা অন্য রকমের দিল্লির একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, সো ওটা আমি যেহেতু দেখেছি খুব ক্লোজলি, বিকজ আমার মেইন বড় হওয়ার যে সময়টা আমি ওখানেই ছিলাম, ক্লাস 7th থেকে গেছি, মানে 7th অ্যান্ড দেন টিল গ্রাজুয়েট অ্যান্ড দেন থিয়েটার, অত লম্বা। সো ওই দিল্লিটাকে দেখেছি। আর কলকাতা দেখতাম শুধু সামার ভ্যাকেশনে,
তারপরে এই শেষের লাইফে আর কি লাস্ট 15-20 বছর ধরে আমি এখন কলকাতা খুব ক্লোজলি দেখেছি। তো যেটা দেখেছি আমি পিকুতে ওই সাইক্লিং সিকোয়েন্সে ওটা নিয়ে এসেছি। নর্থ কলকাতায় ঘুরছে, পাঁচ মাথার মোড় দিয়ে যাচ্ছে, ওদিকে কুমারটুলি দিয়ে হয়ে ওদিকে সব ব্যাক গলি দিয়ে, তো ওইগুলো আছে। বাংলা তো আছেই, মানে কলকাতা, দিল্লিও ভেরি স্ট্রংলি। আমার কিন্তু ফিল্মে, আমি এতদিন ধরে বম্বেতে আছি, বম্বেতে পাবে না কিন্তু, রাইট, ফিল্মে কিন্তু বম্বে নেই। লখনৌ আছে, হ্যাঁ লখনৌ আছে, তোর পাশে ছিল। লখনৌ ইজ লাইক দিল্লি, রাইট, ওল্ড দিল্লি এন্ড লখনৌ ইজ ভেরি কমন। আর আমাদের বেঙ্গলেও একটুখানি একটু লখনৌর ব্যাপার আছে, একটু নবাবি আছে, হ্যাঁ একটু আছে, নবাবি আছে, স্ট্রাকচারালি আছে, লেথার্জি লাইফ আছে, ইজি, আড্ডা দিতে পারে, সবাই জ্ঞানী, কারোর কাছে কম জ্ঞান নেই। মানে গাড়িতে বসলে ট্যাক্সিওয়ালাকে তোমায় জ্ঞান দিয়ে দেবে, পুরো পলিটিক্স পুরো বুঝিয়ে দেবে তোমাকে, সেটা কলকাতাতে বুঝিয়ে দেবে, ওখানে বুঝিয়ে দেবে। আর এমনি তো আছেই, নবাব তো আছেই আমাদের। তুমি অক্টোবরের কথা বললে, অক্টোবরের কথা শুনে হঠাৎ এই যে বললে শীতের দিল্লি, অক্টোবরের তোমার লেখাটার মধ্যে মাঝখানে একটা শিউলি ফুল ছিল, ক্যারেক্টারটার নাম শিউলি ছিল। আর তুমি, মানে আমি জানি না সেটা ইন্টেনশনালি করে কিনা, বাট হোয়াট আই ফেল্ট কি তোমার সিনেমার মধ্যে ওই যে আইডিয়া অফ দ্যাট শর্ট লিভড উইন্টার, যেটা একটা খুব ভালোবাসা দিয়ে যায় আমাদের মধ্যে, খুব ভালো লাগা দিয়ে যায়, ওইটাই কোথাও একটা পুরো ছবিটা। তার বাইরে সিনেমাটার মধ্যে কিছুই, মানে আর কিছু আলাদা করার চেষ্টা নেই না। তো সেটা কি তুমি, মানে তোমার ছবি দেখলে একটা অদ্ভুত জিনিস, তুমি যেরকম বললে, এটা সবাই বোধহয় তোমাকে জিজ্ঞেস করে, বাট আমি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি যে তুমি যেভাবে ইভলভ করেছো অ্যাজ এ পার্সন, তোমার ছবিগুলো কি সেভাবে ইভলভ করেছে নাকি? মানে আমি জাস্ট আই ওয়ান্ট টু টক দেখলাম, তোমার সবগুলো সিনেমা আমি দেখেছি, প্রত্যেকবার দেখবো, অনেকবার করে দেখেছি, তুমি একজন খুবই আমার প্রিয় ফিল্ম মেকার। এই যে আই ওয়ান্ট টু টক অব্দি এসে আমি দেখলাম প্রত্যেকটা ছবির মধ্যে একটা ডিফারেন্ট মানুষকে দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে কোথাও, সেদিন বেনির সময় কথা হচ্ছিল ওই আই ওয়ান্ট টু টকের ইয়েতেই, বেনি, অনির্বাণ আর আমি বসেছিলাম, অনির্বাণ চক্রবর্তী। তো মাঝখানে ইন্টারভিউলে বেনিকে বললাম, বেনি আমাকে বললো যে কিরকম মনে হচ্ছে না সুজিতদার যে ভেতরের মানুষটা যেভাবে বড় হচ্ছে, সিনেমাগুলো ওইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমিও বললাম যে সুজিতদাকে আমি জিজ্ঞেস করবো যে ইজ ইট ট্রু? একদম, ইটস ট্রু ফ্যাক্ট। তুমি বিকজ ছোটবেলায় দুর্গাপুজো বা একটা বাড়িতে পুজো হচ্ছে একরকম হয়ে দেখছি, তারপর একটু বড় হলাম আরেক রকম হয়ে দেখলাম, কি আরেকটু ডিট্যাচ হয়ে গেলাম পুজোর সাথে, তো একটু বড় হলাম পুজোর সাথে আরো ডিট্যাচ হয়ে গেলাম। এগুলো কি, মানে কি করছে, হ্যাঁ, এই নিয়ে আয়, ওই নিয়ে আয়, খাবি না, উপোস কর, ওই কর, এই কর। আই থিঙ্ক মানে পুজো হচ্ছে কিন্তু দেয়ার লট অফ স্ট্রেস, মানে মনে যেন আতঙ্ক চলছে, পুজো হবে, না খেয়ে থাকতে হবে, এই করতে হবে, এই করতে, মানে আমি, মানে দের ইজ নো জয়। ঠিক, পুজো করতে যে আমরা একটা জয় আর আনন্দ চাইতো একটা, একদম। তো আনন্দে না হলে পুজো কি করে করবো? তো ঠিক ওরকমই জিনিসটা, কি একটা সময় সিনেমা, তারপরে তুমি আরো সিনেমা দেখছো, নিজে বুঝছো লাইফ, ওটা কোথাও না কোথাও ইমপ্রিন্ট হয়ে যাচ্ছে তোমার, বিকজ সিনেমা তো কোথাও না কোথাও একটা তোমার একটা এক্সপ্রেশনটা ইমপ্রিন্ট হয়ে যায় না। ঠিক, মানে তুমি তোমার স্টাইল অফ টকিং অ্যান্ড ডুইং আ পডকাস্ট মাস্ট বি evolving after every interview, something you're learning and moving 100%. on. Yeah. So the kind of words that you choose, the kind of concept that you want to, take. So I think it's same. I mean, আমার সিনেমার জন্য মানে it's nothing different. মানে every time you write a book, you learn something. তখন পুরনো অনেক কিছু ছবি আছে যখন দেখি এখন, আমার কিছু কিছু জিনিস খুবই অদ্ভুত লাগে, আমার খুব সিলি লাগে, আমার এত বোকামি করছি, এরা করা উচিত ছিল না। এরা, আমি নিজের ছবি, আমার অনেকগুলো আছে, লাইন দিয়ে আমি বলতে পারি লাস্ট উইক অনেক জায়গায় অনেক বোকামি হয়, এগুলো মনে এটা করা উচিত ছিল না, হয়ে গেছে। তো ওটা থেকে একটু শিখলাম, এগিয়ে গেলাম একটু। বাট উইথ এক্সপিরিয়েন্স, উইথ ইয়োর টাইম, উইথ এজ, আই থিঙ্ক অনেক কিছু শেখা বোঝা যায়। আর ওটা যদি ইভলভ না হয়, আর ওটা ইভলভ হয়ে যদি সামনে না দেখা যায় তোমার কাজে, তোমার আচরণে, তোমার বিহেভিয়ার্সে, তোমার অ্যাকশনসে, দেন দেয়ার সামথিং রং। ঠিক কিনা? আই থিঙ্ক দেয়ার সামথিং রং। তার মানে কিছুই শিখলাম না, তাহলে তো শিখলাম না কেন, কি? তো দেখতে পাবে ওটা তুমি, যেরকম অক্টোবরে তুমি কথা বললে, ইয়েস, অক্টোবরে ওয়াজ আমার এমন কোনো মানে স্পেসিফিক কোনো ইন্টেনশন ছিল না যে দিস ইজ ইট।
আমি বললাম লেটস মেক দিস দ্য ওয়ে ইট ইজ, যেরকম আছে বানাই, যে যার মতো নিয়ে নেবে ওটা, মানে ফিড করতে হবে না কিছু। রাইট। So, যে কেউ মনে করতে পারে আমি ড্যান, আমি শিউলি, আমি ওর মা, আমি ওর ভাই বোন, আমি ওকে এরকম দেখলাম, যে যেরকম ভাবে বাড়ি নিয়ে যেতে পারে, আর ওটা নিয়েছে। রাইট। আই এম কোয়াইট সারপ্রাইজ এখনো যখন লোকের সাথে কথা হয়, ডিসকাশন হয়, এই যে তুমি পয়েন্টটা গুলো যেটা বললে, আজকেও একজন আমাকে ইনস্টাগ্রামে একটা পাঠিয়েছে, আচ্ছা ওই জন্য কি ও এইটা করেছিল, এরকম ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করে, মানে মাথায় রয়ে যায়। কেন কি আমি ওটাকে খুব রিজলিউশন দেওয়ার চেষ্টা করিনি, ঠিক কোনো ছবিতে আমি রিজলিউশন দেওয়ার চেষ্টা করিনি, চেষ্টা করেছি মানে আগের গুলোতে তাও একটু দূরে করেছি, বাট আমি একটু ওপেননেসটা বেশি পছন্দ করি, ছেড়ে দিই একটু, তারপরে দেখা যাক। যেরকম লাস্টে অনেকেই বললো যে ওরা ব্যাডমিন্টন কেন খেলছে, মানে ওরা দুজনের মধ্যে কি হলো, আমি ব্যাডমিন্টনেই ছেড়ে দিয়েছি একদম রাইট। আর যেরকম আই ওয়ান্ট টু টক, ওর কনভারসেশন চলছে, বাবার মেয়ে চলে গেছে কলকাতায়, হয়তো কোনো রিসার্চের জন্য কাজে গেছে, বাবাকে জড়িয়ে ধরে কি হবে কি হলো আগে উই ডোন্ট নো, বাট কিছু একটা ওদের মধ্যে একটা হয়েছে, একটা হোয়াট এভার, কোথাও না কোথাও একটা সম্পর্কের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল কোথাও না কোথাও একটু ওটা একটু ছোট হয়েছে, পুরোপুরি ক্লিয়ার হয়নি, পুরোপুরি ছোট ক্লিয়ার হয়েছে, হয়নি। না হয়নি, ছোট হয়েছে একটা। আই ওয়ান্ট টু টক দেখে আমি যেটা ফিল করেছিলাম, প্রথম কথা হলো আমি জানি না, আমার একটা মিক্সড ইমোশনের মধ্যে ঢুকে গেছিলাম, আমি ঠিক বুঝে উঠতে পারছি না হোয়াট এক্স্যাক্টলি আই এম ফিলিং, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে আমার এখন কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আমার এখন একটুখানি চুপ করে থাকতে ইচ্ছে হচ্ছে, আই ওয়ান্ট টু সিঙ্ক ইন। যেটা আমি ফেসবুক ইনস্টাগ্রামে দুটোই লিখেছিলাম যে আই ফেল্ট লাইক রিডিং এ নভেল। বিভূতিভূষণের গল্প পড়ার পর একটা কিরম জানি একটা ভালো লাগার মন খারাপ হয়, ভালো লাগার মন খারাপ মিলে একটা কেমন অদ্ভুত ফিলিং হয়। আমার আই ওয়ান্ট টু টক দেখার পর সেরকম একটা অদ্ভুত ফিলিং হলো, এবং আমি আর অনির্বাণ দুজনেই দেখলাম, অনির্বাণও টুক করে বেরিয়ে চলে গেল, আমিও আস্তে আস্তে বেরিয়ে চলে গেলাম, কারোর সঙ্গে কথা বললাম না, কিন্তু একটা অদ্ভুত ফিল করলাম। আর একটা জিনিস আমার মনে হলো, সুজিতদা, ড্রামাকে এইভাবে অ্যাপ্রোচ করা ইজ এ শিয়ার অডাসিটি আমার মনে হলো। মানে আমার মনে হলো এটা তুমি কি করে করলে, মানে একটা জার্নির মধ্যে দিয়ে ড্রামাটা আমাকে এফেক্ট করছে, অথচ আমি বুঝতে পারছি না। আমি একদম শেষে গিয়ে বুঝলাম, ও আচ্ছা, এতক্ষণ ধরে তো ইট ওয়াজ অ্যাবাউট দিস রিলেশনশিপ, দিস ইকুয়েশন বিটুইন দ্যাট দোজ টু, মানে ওর বাবা মেয়ের মধ্যে, সেটা এত অদ্ভুত ভাবে অ্যাপ্রোচ করেছো তুমি, মানে আমি কি করে যে কি, আমি তোমাকে জানি না এক্স্যাক্টলি বোঝাতে পারি কিনা, বাট তুমি যখন এই ছবিটা ভাবলে যে এটা আমি করবো, এই গল্পটা আমি বলবো, তোমার কি একটা স্পেসিফিক আইডিয়া থাকে অ্যাবাউট দ্য ড্রামা অফ দ্য ফিল্ম? কারণ তোমার যদি ভিকি ডোনার ড্রামা দেখি, ইটস ভেরি ড্রামাটিক, আর আই ওয়ান্ট টু টকের ড্রামাতে জাস্ট কোনো মানে ড্রামাটাকে কোনো আলাদাভাবে দেখার চেষ্টাই নেই, ঠিক তুমি ইন্টেনশনালি করো নাকি এটাই ইভলভ হয়ে এটা জায়গায় পৌঁছেছো? এটা কোনো প্ল্যান করা না, মানে যে প্ল্যান করে যে ড্রামাটাকে এত আন্ডার প্লে করা, বা ইটস নট প্ল্যান্ড। তুমি স্ক্রিপ্ট করছো একটা, ওটা তখন এক ধরনের একটা মাইন্ডসেট চলছে, দেন ইউ আর রিহার্সিং, অ্যাক্টরদের সাথে রিহার্স করছো, তখন একটা সেন্স, তখন অন্য একটা জিনিস পাচ্ছ, কেন এতদিন তুমি নিজে অ্যাক্টিং করে এসছো, নিজে ওই স্ক্রিপ্টটাকে লিখছো, তারপরে অ্যাক্টর ঢুকলো, তারপরে অ্যাক্টরের নিজের কিছু ইমোশনস ঢুকলো ওর মধ্যে, কিছু একটা মিশিয়ে একটা কিছু বেরোলো, তারপরে ফাইনালি অভিজ্ঞতা ক্যামেরাটা লাগালো, একটা কিছু বেরোলো, তখন সিনেমা হলো না এটা করি না এটা করি, এটাই বলো, তারপরে এডিট টেবিলে এসে একটা শেপ নেওয়ার চেষ্টা করলো। সো তখন গিয়ে রিয়েলাইজ হয় যখন ফাইনালি দেখলাম আর অন্য কোথাও চলে গেছে, এটা অদ্ভুত হয়। ওই যেরকম স্পিলবার্গ বলে না যে যেই তুমি ভাবলে তোমার স্ক্রিপ্ট শেষ হয়ে গেছে, এইবার ফিল্ম করছে, স্ক্রিপ্ট কিন্তু কোনোদিন শেষ হয় না, এখনো চলছে তোমার মধ্যে আমাদের কথা, আমিও কিন্তু অনেক কিছু খুঁজছি, হ্যাঁ হয়তো কি আমিও জানি না আমি কি করেছি, কিছু কিছু জিনিস আমি জানি না, বাট কিছু কিছু জিনিস বেরিয়ে এসছে যেটা তুমি ধরেছো বা অন্য কেউ ধরেছে। সো ইট কিপস গোয়িং, মুভিং অন, কোথায় এখন ধরো বাচ্চা মেয়েটার অভিষেক চোখ দিয়ে কি কথা বললো, আমি ডায়লগটা ওখানে ধরো কেটে দিলাম, তখন কি মনে হয়েছে জানি না, কেন না থাক ডায়লগটা থাক, এটা চোখ দিয়ে দুজনে সাইলেন্সে করবো।
এখন অদ্ভুত একটা জিনিস ওদের মধ্যে বেরিয়েছে। এখন কি বলতে চায় মেয়েটা, ও কি বলতে চায়, উই ডোন্ট নো। ইটস আনএক্সপ্লেইনড লট অফ থিংস, বাট ইট হ্যাপেন্স। কোনো কোনো জিনিস এস তুমি একদম পারফেক্ট স্টোরি বোর্ড করে এইটা করে করতে পারো, বাট তাও ফাইনালি গিয়ে কি আসবে তাও ইউ স্টিল ডোন্ট নো। এখন আমি কি আরো আমি ওর মধ্যে নিজের কিছু চিন্তাধারা বার করে, মেয়ে কোথায়, ছেলে ও কোথায়, ওই সিনটাতে ও কেন চুপ ছিল, ও কেন এসে দাঁড়িয়েছিল, অনেক কিছু উই ক্যান গেট অন। আই থিঙ্ক এটা হতে থাকে। ইউ ডোন্ট প্ল্যান এভরিথিং, ইউ ক্যান প্ল্যান দ্যাট সিন ইজ গুড। বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে তোমার যে সার্জারিটা হচ্ছে দেখাও, তুমি কি মিথ্যে কথা বলো? তো এখন তারপরে সিঁড়িতে দাঁড়িয়ে বাবাকে ফাইনালি বলে কি মানে বিয়ে তোমরা করেছো, মানে আমার তো কোনো ফল্ট নেই কি তুমি দুটো বাড়িতে আমি এদিক ওদিক করছি না। ধরো এই জিনিসটা নাও ইউ ইমাজিন দ্যাট ছোটবেলা থেকে কি করে ওর মনের কোণে এগুলো রয়ে গেছে বাচ্চাটার, যেটা বলেনি কোনোদিন মাকে বা বাবাকে খুলে, একটা মোমেন্টে একটা বাস্ট আউট হয়ে গেছে। এইগুলো কিন্তু তুমি একটা লেভেল অব্দি প্ল্যান করতে পারো, তারপরে কিন্তু ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ নো কন্ট্রোল। যদি কেউ বলে যে হ্যাঁ আমি একদম কন্ট্রোল, ইয়ে স্ক্রিপ্টটা তুমি কন্ট্রোল করতে পারো, বাট ওটা ফাইনালি কি বেরোবে ইউ ক্যানট কন্ট্রোল। ইট ইজ ভেরি, একটু ডিপ ব্যাপার হয়ে যায় কোথাও না কোথাও। ওটা একটা সিনেমার একটা আর্ট ফর্মের যে একটা ডেপথ আছে না, ওটা ক্রিয়েট হয়ে যায় যদি। বাট ইয়েস, তোমার সিস্টেম, ইন্টেনশন, ইন্টিগ্রিটি, ওটাতে যেন কোনো মিথ্যা না থাকে। যেন তুমি যখন বললে যে ক্যামেরাটা দেখে ইউ ফাউন্ড ইটস ট্রু, পসিবলি একটা ট্রুথ তো দেখতেই পাচ্ছ না। কারেক্ট। যদি আমি ওখানে কিছু তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতাম, সেটাও তুমি বুঝতে পারতে। আচ্ছা সুইদাদ এখানে মিউজিকটা দিয়ে আমার একটু ইমোশনটাকে নাড়া দিল, বাট আমি যেখানে যেখানে মিউজিক দরকার বা যেখানে নাড়া দেওয়ার দরকার আমি সেখানে সেখানে নাড়া দিইনি। বিরাট অ্যাবসেন্স অফ মিউজিকটা এই আই ওয়ান্ট টু টকে আমি দেখলাম, অ্যাবসেন্স অফ মিউজিকটাও একটা মিউজিকের মতো প্লে করেছে। নিশ্চয়ই, অফকোর্স আমাদের অ্যাকচুয়াল লাইফে ওইটাই তো দরকার, দ্যাট কামনেসটাই তো দরকার। এত সব সায়েন্স যে বানিয়েছে মানুষকে কাম ডাউন করানোর জন্য, তো উত্তেজিত করার জন্য তো বানায়নি। ঠিক, ফোন বানিয়ে যেন পিসফুলি তুই বসে ফোন করতে পারিস, এই নয় যে তুই মাথা খারাপ হয়ে গেছে। তো অল সায়েন্স এভলিউশনস আর টু মেক ইউ পিসফুল, বাট এখন দ্যাট শুড বি দ্যাট নো, টু মেক ইউ পিসফুল, কাম, টু থিঙ্ক, টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড। ওরকম ফাস্ট তাড়াহুড়ো তো কিছু হবে না, ফাইনালি এন্ড রেজাল্ট তো ওটাই হবে যা হওয়ার। বাট মানে ফর এক্সাম্পল কালকে নিয়ে যেটা আমি ধরো 3 days ব্যাক হোয়াট আই ওয়াজ স্ট্রেসিং, আমি ধর স্ট্রেস করছিলাম, আজকে যদি চিন্তা করি মনে হবে না কেন করছিলাম ওটা, আজকে তো চলে এসেছি, 3 দিন তো পেরিয়ে গেছে। ওয়াই আই ওয়াজ স্ট্রেসিং দেন, হয় না? হয়, অবশ্যই হয়। আজকে তো ওটার সাথে কোনো কানেকশন নেই, পুরো ডিফারেন্ট, সময়টা পাস করে গেছে। হ্যাঁ মানে ইউ অ্যান্ড মি আর সিটিং, আমরা ওখানেও বসতে পারতাম, বাট উই আর সিটিং হিয়ার, সো ইটস আ ওয়ান্ডার অফ লাইফ দ্যাট ইজ হ্যাপনিং লাইক দিস। সো এটা দেয়ার ইজ আ ম্যাজিক না, মানে ম্যাজিক দেখতে হলে তো আছে এটা ম্যাজিক, বাট আই ডোন্ট থিঙ্ক উই get on to the small little magic of life. ও যতক্ষণ না it brings awe and wonder every moment. ফিল্মেও আমিও চেষ্টা করি that you know it just give me that moment of awe, you know, that's beautiful, হ্যাঁ ক্যাপচার হয়েছে, and that's it, that's life and that's cinema. There are two kinds of magic বলে আমার মনে হয়। আই ওয়ান্ট টু নো যে তোমারও কি মনে হয়। একটা হলো সমকের ম্যাজিক, যে ম্যাজিকটাতে আমরা পিসি অর্গানের ম্যাজিক দেখতাম ছোটবেলায়, যে স্টেজে হঠাৎ করে একটা লোক কোথা থেকে একটা কিছু নিয়ে আসছে, মানে ফ্রম থিন এয়ার হি ইজ ক্রিয়েটিং সামথিং, এটাও একটা ম্যাজিক। আবার এট দ্য সেম টাইম হিউম্যান ম্যাজিকটা তো এরকম নয়, হিউম্যান ম্যাজিকটা তো ইজ ভেরি মোমেন্ট ওয়াইজ। তুমি যে মোমেন্টের কথা বললে, তুমি যে ওই ম্যাজিক্যাল জিনিসটার কথা বললে, সিনেমা তো সেই জন্যই বোধহয় ক্রিয়েট করা, সিনেমা বোধহয় সেটাই ক্রিয়েট করে। তুমি লাইফের সঙ্গে, তোমার তো সিনেমার সঙ্গে লাইফের একটা ডিরেক্ট কানেকশন আছে। তুমি লাইফের যে বিভিন্ন ফেজ দিয়ে গেছো, তোমার মধ্যে
মেজরলি কোনো এরকম কোনো ডিফাইনিং মোমেন্টস আছে যে আমার না এই জায়গায় হঠাৎ করে মনে হলো না 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 আই ওয়ান্ট টু টেল দিস স্টোরি অনলি? তুমি স্টোরিটা তৈরি করো, মানে ভাবো কোথা থেকে যে এই গল্পটাই আমাকে বলতে হবে, এটা কোথা থেকে ভাবো? আমি কোনোদিন মানে এখনো পর্যন্ত যে ছবি বানিয়েছি, মানে আমি ছবিটা কিন্তু চেস করিনি যে আমাকে এই ছবিটা বানাতে হবে বলে আমি এই গল্পটা খুঁজবো, এটা কোনোদিন হয়নি। যে কটা গল্প আছে সব আপনি আপ আমার কাছে এসছে। আচ্ছা, সো দেয়ার ওয়াজ নো নেসেসিটি দ্যাট আই হ্যাভ টু টেল দিস স্টোরি। মানে ফিল্ম অনেক আছে না, ফিল্ম মেকার্স আই হ্যাভ টু কিপ বলতে হবে কটা গল্প। হ্যাঁ, বা আমার কিছু গল্প আছে, ধর রবীন্দ্রনাথের কিছু গল্প আছে, টলস্টয়ের কিছু গল্প আছে, ও হেনরির কিছু গল্প আছে, আমাকে দারুণ গল্প ওটা বলি। আই হ্যাভ নেভার গন থ্রু দ্যাট। আমি ও হেনরি পড়েছি, নাইস, অনেক ইচ্ছা ছিল লাস্ট লিফ বানাবো, বাট ঠিক আছে। বাট লাস্ট লিফের যে টেস্টটা, দ্য আফটার টেস্ট অফ দ্যাট ফিল্ম, মেবি ইট ওয়াজ ইন অক্টোবর। ট্রু ট্রু। I will not, the taste. So when এই ছবিটা আমি বানিয়েছি বিকজ অ্যারাউন্ড মি সিন্স অনেকদিন ধরেই, মানে আমি জবে থেকে একটু বুঝতে শিখেছি, আই থট এভরিবডি ইজ স্কেয়ার্ড অফ ডেথ। এই বাড়িতে যেই ধরো না ছোট বাচ্চা হলো, যে একটু মৃত্যুর কথা হতে চলে, একটু পরে বাচ্চাদের সরিয়ে দাও, তারপর মৃত্যুর কথা বলবো আমরা। মারা গেছে বলে কথা, বাট ডেথ কথা বললে এভরিবডি অ্যাভয়েডস। মানে ডেথ ভাষা, মানে জিনিসটা এরকম কার্সড। সো আই ওয়ান্ট টু টক অলসো প্লেজ, ওই যে লেখা আছে না চেস গেম অফ ডেথ, বার্গম্যানের ছবি ছিল একটা, সেভেন সিল, যেখানে একটা রাজার সাথে ডেথ এসছে, চেস খেলছে, তো ওখান থেকে ওটা জাস্ট আইডিয়াটা নামার, বিকজ এতে অর্জুন সেন ওয়াজ প্লেইং ডেথের সাথে ও চলছিল। কালকে ও সূর্য ওটা দেখতে পারবে কিনা হি ডাজন্ট নো, কাল সকাল দেখতে পারবে কিনা। সো এটা আমার যার সাথেই কথা বলছি, ইউনো ডেথ বললেই না ওটাকে একটা ডিনায়াল মোডে চলে যায়, না মানে যেন ও মরবে না। ট্রু ট্রু। মানে ওটা তো ইনএভিটেবল, ওটা তো সব থেকে সত্যি, সব থেকে সত্যি তো ওটাই। ওই যে রামকৃষ্ণ বিবেকানন্দ বলে আলটিমেট ট্রুথ ইজ ডেথ। একদম, ওর থেকে রেস্ট ইজ ফিকশন, হ্যাঁ। তো আলটিমেট ট্রুথ ওটা। সো ওইটা যখন মাথায় ঢুকে গেছে, তখন এই অর্জুন দা আমাকে সাডেনলি মেট মি সামওয়্যার একটা পডকাস্টে এরকম, আর আমার দেখলাম আমার বন্ধুর দাদা, এরকম কথা বলতে 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 ওর গল্পটা চলে এসেছে। সো আমি ধরো যেটা নিয়ে চিন্তা করছিলাম যে সো দিস ম্যান ওয়ার্কস উইথ দ্য ওন স্টোরি, অ্যান্ড আমি কথা বলতে বলতে শুরু করি, আই নো এই গল্পটাতে এটা দিস ওয়ার্কস ভেরি ওয়েল। সো অল যে কটা ফিল্ম আছে সব হ্যাজ, মানে কিছু নিয়ে চিন্তা করছো তুমি, কিছু লাইফ লেসন্স নিয়ে, অ্যান্ড দেন একটা সাডেনলি একটা এরকম ইনসিডেন্ট হয় which comes to you and you want to make a film. The only film that I wanted to make was Sardar Udham for a long time. রাইট। কেন ওটা অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল, কেন কি আমার ওই প্রথম ভিজুয়াল অফ অমৃতসরে যখন যাই, আর রবীন্দ্রনাথের লেটারটা আগে জানতাম, চিঠিটা, তো আমি জালিয়ানওয়ালা কোনোদিন যাইনি, চিঠিটাই পড়েছি, আর একটু গান্ধী ফিল্মে একটু ক্লিপ দেখেছি, ঠিক। বাট যখন আমি প্রথমবার জালিয়ানওয়ালা যাচ্ছি, ওই দুটো ছোট গলি দিয়ে ঢুকছি, আর খুলেই এরকম বড় একটা খোলা মাঠ, সিনেমাতে ওই শটটাই আছে, যেরকম আমার ভিশন ছিল, যেরকম আমি দেখেছি, আমি বললাম অভিজ্ঞতা এরকমই করবো, এরকমই আমি দেখেছি। তো অভিজ্ঞতা বললাম হ্যাঁ ঠিক আছে, ওরকমই করবো। তো সিনেমা ইজ অলসো কাইন্ড অফ এ স্পিরিচুয়ালিজম। তো ইফ ইউ, এভরিথিং ইজ স্পিরিচুয়ালিজম, at the end of the everything is spiritual. Everything, yeah. You and me sitting here talking something and we are gaining from it, ওটাই আর্ট। একদম। আমি সিনেমা বানিয়ে দিলাম ইজ নট আর্ট, আমরা সিনেমাটাকে বানালাম, যে ডিসকাশনটা করলাম, দ্যাট ইজ আর্ট।
তুমি যা ইচ্ছা ক্রিয়েট করতে পারো, ওটা তো আর্ট হতে পারে না। ওটা নিয়ে আমি ডিসকাস করলাম, আর ওটা থেকে আমি শিখে আমি ইভলভ করে একটু এলিভেট হলাম, আর আমি একটু এগিয়ে গেলাম, দ্যাটস আর্ট। The next part is art. That's a creation. That's a creation. আর্টটা হচ্ছে ডিসকাশন। Right. ইনভেনশনের পরে, তাই জন্য সায়েন্স আগে আর্ট ছিল না, এটা তো আর্ট ফর্ম। সায়েন্স ওয়াজ নেভার সায়েন্স, ওর তো পরে ওটাকে বাইফোকেট করে মাইক্রোবায়োলজি, এই বায়োলজি, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই করে দিয়েছে। বাট আদারওয়াইজ সায়েন্স ওয়াজ ডিসকাসড আর্লিয়ার উইথ পোয়েট্রি, উইথ লিটারেচার, উইথ লাইফ লেসন, উইথ মেডিটেশন, উইথ all wisdoms of. And what is cinema? Cinema to theatre. Theatre to cinema. Extension to of theatre. আর থিয়েটারের একটা পারপাসের জন্য করা হয়েছিল, মানে তখন কি করবো, আচ্ছা ঠিক আছে গান বাজনা হচ্ছে। আই এম সেইং ইফ ইউ গো টু রুটস, ইট ইজ সবাই বসে একটা কনভারসেশন করছে। সিনেমা ইজ অলসো, আই অলওয়েজ কনসিডার ইজ এ কনভারসেশন, দ্যাট পর্দাটা তোমার সাথে কথা বলছে কিছু একটা, অ্যান্ড তুমিও কিছু কথা বলছো, অ্যান্ড you go back talking to yourself and to the film. একটা কিছু কথা হলো, ওই কথার থেকে you get something. So I think that is cinema. অ্যাকচুয়ালি এই কয়েকদিন আগেই বোধহয় কোনো একটা পডকাস্টে আমি বলছিলাম যে একটা পয়েন্ট আসে কিছু সিনেমায়, সব সিনেমা তো ভালো লাগে না অনেক মানুষের, হতেই পারে, কোনো একটা পয়েন্ট আছে যেখানে উই পেনিট্রেট স্ক্রিনটা আর বাধা থাকে না। না, এক্স্যাক্টলি। আমি আরেকটা জিনিস বলছি, এই যে তুমি বললে না সব ছবি তো ভালো লাগে না, তুমি দেখবে যখন তোমার ছবি ভালো লাগতে শুরু করবে, আর তুমি যখন একটা লাগবে, তুমি ওই ভালো না লাগা ছবিটাকে তুমি দেখতেই যাবে না, কিন্তু তুমি আগেই তোমার একটা সিক্স অ্যাওয়ারনেস চলে আসবে যে না আমি এটা দেখবো না, এটা আমি হয়ে গেছে, আমি বুঝে গেছি, আমি ছবিটা বুঝে গেছি কি হতে চলেছে। ঠিক, একদম। তুমি কিন্তু ওটাতেই যাবে যেটা তোমার ন্যাচারালি তোমার ইনস্টিংক্ট ওখানে নিয়ে যাবে, যেখান থেকে তুমি তোমাকে এক্স্যাক্টলি তুমি কথাটা বলতে পারবে। হ্যাঁ, কারণ একটা স্ক্রিন, তুমি যে বললে স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়ালিজম, একটা স্ক্রিন, তাতে কিছু লোক আমরা জানি যে তারা মিথ্যে লোক, তারা মিথ্যে কথা বলছে, ওটা অভিষেক বচ্চন, ওটা অর্জুন সেন না, কিন্তু এটা সুজিত সরকার অভিষেক বচ্চনকে অ্যাকশন বলেছে। আমি যেহেতু বিশেষ করে একজন নিজেও ফিল্ম মেকার, সব জানি, জানার পরেও একটা পয়েন্টে তো সেই সমস্ত বাধা সরে গিয়ে একটা ওয়ার্ল্ডে আমি ঢুকে পড়ি। হ্যাঁ, পিছনে তো একটা ডিরেক্টর বসে আছে। হ্যাঁ, বসে আছে। ফাইনালি ও এই মাধ্যমটা দিয়ে তোমার সাথে একটা কিছু কনভারসেশন করছে তোমার সাথে, মানে এইসবের পিছনে গিয়ে একটা লোক বসে আছে, মানুষ বসে আছে, ও একটা কিছু বলছে, তোমার সাথে কথা বলছে, এবং তার সঙ্গে আমার ডিরেক্ট কথা হচ্ছে, একদম ডিরেক্ট। আই এম টকিং টু সত্যজিৎ রায় থ্রু হিজ ফিল্মস, তুমি আলাদা কথা বলছো, ওর সিনেমাতে পথের পাঁচালী তোমার আলাদা কথা, আমার আলাদা কথা, আমি আলাদা জিনিস শিখছি, আমি আলাদা জিনিস নিজের লাইফে অ্যাপ্লাই করছি, আর ওটাকে অ্যাপ্লাই করাও অনেক বড় কথা। একটা হচ্ছে কথা বলছি, শুধু ডিসকাশন চলছে, অ্যান্ড আড্ডা দিচ্ছি, বাট ওখান থেকে কি কিছু নিয়ে গেলাম আমি, কিছুটা হালকাটা কোথাও কি ছুঁয়ে গেল, যেটা তুমি আমার মধ্যে দেখতে পাচ্ছ। তো আই থিঙ্ক মজা ওইটাতে, জয় যেটাকে বলে না, একদম তাই, ব্লেসিংস অ্যান্ড দ্যাটস জয়, দ্যাট ইজ, ওটা মজা। তুমি যখন আমি সিনেমাটা দেখে বেরিয়েছি, তুমি যেটা কনভারসেশনের কথা বললে, আমি কিন্তু মনে মনে তোমার সঙ্গে একটা কনভারসেশন করে নিচ্ছি। ওইটাই এক্স্যাক্টলি, ইট ইজ ট্রু। আমি তোমার ভেরি ট্রু যে অ্যাকচুয়ালি আমরা এটা করে থাকি, আমরা উই ডোন্ট রিয়েলাইজ, উই ডোন্ট রিয়েলাইজ। আমাকে যেরকম একজন একবার প্রশ্ন জিজ্ঞেস করেছিল, যদি মৃণাল সেনের বইতে লাস্টে যে সুপ্রিয়া দেবে না, সে বলছে না আমি দাদা আমি বাঁচতে চাই, তো বলছে তুই যদি তো লাস্টে বলছে যে দাদা আমি বাঁচতে চাই, আমাকে তো ওই সিনটা তো অনেক ডিসকাসড সিন সিনেমা ওয়ার্ল্ডে, কি ওই সিনেমাটাও অনেক ডিসকাসড মৃণাল। তো আমাকে বলছে আমি কিরকম হয় করতাম, আমি না পসিবলি আমি হয়তো ওরকম করতাম না যেরকম হয় ঋতিক ঘটন করেছেন, ওটা আমি হয়তো অন্যরকমই করতাম, আমি হয়তো ওরকম করতাম না, বাট ঋত্বিক ঘটক যা করেছে, ও যা বলতে চেয়েছে তখন ও আমাকে ওই ডাকটা দিয়ে আমার সাথে কথা বলে নিয়েছে, একটা খুব স্ট্রং বলেছে, আর আমাকে ডিপ পেনেট্রেট করে কথা বলেছে একদম, হ্যাঁ না, হাউ ইজ ফ্যামিলি স্ট্রাকচার, কি ফ্যামিলি আমাদের মধ্যে, হাউ দ্যাট এল্ডার সিস্টার কে লিটারালি স্যাক্রিফাইস করে পুরো ফ্যামিলিটা, and once she wants to live, there is no way to live, she's going now, নেই চলে যাবে।
it is এই জন্য সিনেমা ইজ ম্যাজিক, থিয়েটার ইজ ম্যাজিক, অল দ্যাট। সো সবকিছুই তো ম্যাজিক সুবিধা, এভরিথিং, মানে এভরিথিং। তুমি যখন ফুটবল খেলো, তো ফুটবল খেলে ধরো একটা শট কোনো কোনো সময় হয় না যে তুমি একটা গোল দিলে বা একটা পাস করলে মনে হলো আজকে তো দ্যাট ম্যাজিক হ্যাপেন। এটাও কি ম্যাজিক না? সবই তো ম্যাজিক, এভরিথিং ইজ ম্যাজিক। সো ওই যে of life, slowly if you enjoy that, it will reflect in your work. তাহলে আর তখন ওই কাজটাকে অনেকে হয়তো রিলেট নাও করতে পারে, দ্যাটস ফাইন, ইট মে টেক টাইম। তার মানে এটা না যে আমার যে ধরো আন্ডারস্ট্যান্ডিংটা আই উইল টেক ডাউন টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। ও যখন আসবে তখন বুঝবে, বাট আই ক্যানট স্টেপ ডাউন, আই হ্যাভ টু মুভ, কিপ মুভিং। ওটার টেকনিক অনেক হতে পারে, হাসি দিয়ে হতে পারে, অনেক কিছু দিয়ে হতে পারে। আমরা অনেক বোকা বোকা কথা খুব ইন্টেলিজেন্টলি বলে দিই, আর খুব ইন্টেলিজেন্ট কথা খুব বোকা বোকা বলে দিই, দুরকম। তুমি যে এটা খুব ভালো কথা বলেছো, ইন্টেলিজেন্ট কথা বোকা বোকা ভাবে বলে দিই। আমার মনে হয় সেটা বলা কঠিন, ইন্টেলিজেন্ট কথা বোকা ভাবে বলা। বোকা কথা ইন্টেলিজেন্টলি বলা ইজ ইজি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে লোকজন সেটাই বলার চেষ্টা করে দেখেছি আমি। আর যারা সত্যি ইন্টেলিজেন্ট হয় তারা খুব সোজা হয়ে অনেক কথা বলে দেয়, যেটা অনেকটা থেকে যায়। আমার তো অনেকগুলো কনভারসেশন হয়েছে এই থ্রু দিস পডকাস্ট, তুমি অনেকগুলো 78টা এপিসোড প্লাস আরো অনেক কথা। কিছু কিছু জায়গায় সত্যি সত্যি মনে হয় যে একটা মানুষকে আস্তে 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 জানার যে একটা প্রসেস, সেটার যা জয়, সেখানে কিছু কিছু সময় মনে হয় যে কথাটা সোজা কিন্তু বলছে খুব কঠিন করে। এটা কিন্তু হয়, কথাটা খুবই সোজাও, and also application is very important. বকতে কোনো অসুবিধা নেই, that's true. applicationটা is very important, applying it. And I think cinema has more or less everything has become business now. আর্ট ফর্ম বলে আর কিছু নেই। তোমার মনে হয় আর্ট ফর্ম বলে কিছু নেই? আর্ট দেখো, নলেজ ইজ ফ্রি, আর্ট ইজ অলসো ফ্রি। ফ্রি কোথায় বলো? সবকিছু তো দিয়ে দাও চাটা চলে এসছে যখন দিয়ে দাও। আমাকে দিচ্ছিস? দাদাকে দে, দিয়ে দে, তাহলে দিয়ে দে। আমরা নিয়ে নিলাম, আমাকে দিয়েছিস? দে দে দে, অর্ণবকে দিয়ে দে। বাহ বাহ বাহ, তোমার ভালো লাগছে তো কথা বলতে? হ্যাঁ, তুমি আর ইউ এনজয়? প্রচন্ড। এটা নে, প্রচন্ড, মানে এক্স্যাক্টলি তোমায় বলছি তো, তোমার সঙ্গে আমার অনেক কথা হচ্ছে যেটা আমি আর সুজিত সরকার জানে, তুমি জানো না। অ্যাকচুয়ালি দ্যাটস দ্য, মানে এই কথাটা যে বললে অ্যাকচুয়ালি এরকমও হয় অনেক সময়, দেখবে আমরা কোনো মিটিং এ বা একটা কারোর সঙ্গে দেখা করব, অনেক সময় হয় যে আমরা না একটা মনে মনে একটা তার আগে একটা কনভারসেশন করে নি বিফোর টকিং টু দ্যাট। ইয়েস, ইট ইজ করে নি ওটা। অনেক সময় আরেকটা প্রবলেম কি বলতো, যেটা আমার যেটা মনে হয় কি, আমরা যখন আমি আমেরিকায় গেছি, সব ইন্ডিয়ানসদের সাথে দেখা হচ্ছে, আমেরিকানদের সাথে চিনতাম না খুব বেশি, সব ইন্ডিয়ানসদেরই চিনি। আমি ভাবতাম সব বাঙালি, সব এখান থেকে পড়াশোনা করে গেছে, ওই পড়াশোনা করে গেছে, আমেরিকার মতন জায়গায় গেছে। বাট ফাইনালি দেখলাম প্রত্যেকটা কনভারসেশনে দে আর অনলি টকিং ডলার ছাড়া কোনো কথা নেই। এইটা এত ডলার, ওটা অত ডলার, ওটা ডলার, এই ডলার, মিলিয়ন ডলার, এই ডলার, শুধু ইভেন বাঙালিরাও, এভরিওয়ান ইজ অনলি ডলার। সো ওর লাইফ কি হবে? ওদের লাইফ কি হবে বলো? বিয়ন্ড কিছু দেখতে পাচ্ছি না। ফাইনালি ইউ হ্যাভ স্টাডিড এভরিথিং, ইউ হ্যাভ ডান সাম টপ লেভেল স্টাডিজ ফ্রম বিটেক, এমটেক, ওই মাইক্রোবায়োলজিস্ট, এই সব করে ওখানে গিয়ে ফাইনালি ইট বয়েলস ডাউন টু ডলার্স। সো দ্যাটস লাইফ। Cinema and art has also become boils down to business. দেখো, ম্যাটার অফ ফ্যাক্ট ইজ, যদি আজকে তুমি বলবে হয়তো, তাহলে কি আমি খাবো না? আমার বাড়ি কি করে চলবে? নিশ্চয়ই। ওটা তো আর্টের দায়িত্ব না যে তোমার বাড়ি কি করে চলবে, তুমি বাড়ি কি করে চলবে তুমি জানো। বাট ইফ ইউ আর সেলিং আর্ট, দ্যাট মিনস ইউ আর ডুইং বিজনেস।
You cannot sell art. হুম আর্ট হচ্ছে এক্স্যাক্টলি লাইক একটা বুদ্ধিস্ট মঙ্কের মতন। তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে গেলে, যে যাওয়া হলো দিয়ে দিল, তুই বাড়ি নিয়ে চলে আসলে, খেলে। যদি না দিল, না খেলে। It's same like a monk who is walking. But we are selling most of the time. আগে আর্ট কি ছিল? আগে আর্ট ওয়াজ পেট্রনদের মতন আসতো, তোমাদের যা হবে একটা দান দক্ষিণা তোমাকে দিয়ে দেবে। You couldn't demand. You couldn't sell. হুম হুম So, but we are constantly selling it. আমি যতই লাইফ লেসন দিদি সবকিছু বিক্রি করছি কিন্তু। হুম হুম সো দ্যাটস ওয়াই আর্ট ইজ, এই যে সবাই এসে মানে অন্য শোতে এই শোতে আমিও যা ইচ্ছা বলে দিই, উই আর সেলিং অ্যাট দ্য এন্ড অফ ইট। মানে আর্টটাকে উই হ্যাভ ফিনিশড ইট। আমি নো, সো আই ওয়ান্ট টু রিচ এ সিচুয়েশন ওয়ার আই জাস্ট মেক আ ফিল্ম অ্যান্ড সামবডি টেলস মি, ওকে আমি তোমার বউ বাচ্চার তোমার লাঞ্চ ডিনার হয়ে যাবে, ইউ মেক আ ফিল্ম। আই ওয়ান্ট দ্যাট আইডিয়াল সিচুয়েশন। যেখানে কোনো রকম ভাবনাই থাকবে না। না, আমার কাজ হচ্ছে সিনেমা বানা, আমি বানালে, তোমার কাজ হচ্ছে ডাক্তারি করা, তুমি ডাক্তারি করছো, তোমার ভালো লাগছে। কেউ ল করছে, কেউ এটা করছে, কেউ সায়েন্স করছে, কেউ নাসাতে যায়, কেউ সব করছে। বাট আই উড ওয়ান্ট দ্যাট আইডিয়াল ওয়ার্ল্ড, ইউটোপিয়ান ওয়ার্ল্ড, ওয়ার I can do myself, I don't have to worry for my children and then I don't have to sell the art. Then I'm so free that creativity is just, pouring out. আর ক্রিয়েটিভিটি তো ফ্রিতেই হয় না, মাত্রা যখন একদম ফ্রি থাকে, তখন অ্যাকচুয়ালি ইউ বার্স্ট আউট অফ ক্রিয়েটিভিটি, ইট ব্লুমস। ফুটে ওঠে না তখন, একদম আছে, হয়তো সবার মধ্যেই আছে, বাট ওটাকে, ব্যাপারটা হচ্ছে when you want to ফোটাবে কখন ওটাকে। তোমার এটা নিয়ে মানে এই বিষয়টা নিয়ে কষ্ট হয় যে এখন ওভারঅল, আমি যেহেতু নিজে এখনো বাংলায় আছি, হিন্দি বলো বাংলা বলো, ওভারঅল সিনেমার যে তুমি যে বলছো যে সিনেমা কেন, যে কোনো আর্টই, সিনেমা তোমার যেহেতু কাছের আর্ট, আমার যেহেতু কাছের একটা মিডিয়াম, এটা নিয়ে কষ্ট হয় যে সবাই এতটা বেশি বিক্রি করার চেষ্টা করছে বলে। চেষ্টা না, উই ব্রোকেন। আমরা উই আর, সরি টু ইউজ দ্য ওয়ার্ড, বাট উই হ্যাভ বিকাম, মানে ইটস আ কাইন্ড অফ আ প্রস্টিটিউশন। উই সেলিং আর্ট, উই ডুইং দ্যাট। Sorry to use that word, but selling a very core part of art. Yeah, of course. You are. কেনা বেচাটাই তো শেষ না তখন, then it কোথায় রয়ে গেল? Then it's just how it's a business proposition. It doesn't remain, মানে যদি বলো হ্যাঁ আমার ভাই 10 টাকা খরচা হয়েছিল, সবাই মিলে বললো ঠিক আছে 10 টাকা নিল, সিনেমাটা ফ্রি চলছে কোথাও? না। তো আমি বুঝি খরচা আছে, টিকিট করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, বাট ইটস নট রিমেইন দেয়ার। কোথাও না কোথাও এভরিওয়ান, আমি যাদের সাথে মিট করি, অনেক রকমের কথা বলতে পারে, আর্ট সিনেমা, এই সিনেমা, ওই সিনেমা, বাট সবাইয়ের ইচ্ছা ওই একটাই, কমার্শিয়াল যেন হতে পারে, অ্যাক্টর বা স্টার বা এইটা, মানে যতই ওরা বলুক এই ছবি করতে চায়, ওই ছবি করতে চায়, বাট ফাইনালি কোর ভিতরের হার্টে দে ওয়ান্ট টু ডু দ্যাট। উল্টো হওয়া উচিত, that you slowly become more, sanity prevails, and you become more comfort and not selling, and but I feel art should be free, like knowledge is free, art should be free. Knowledge of free কোথায় আজকাল? ওরা টাকা নিয়ে কিনতে হচ্ছে knowledge এখন তো। So I am pure believer that art should be completely free. কিন্তু ধরো আমি জাস্ট প্লেইং এ ডেভিলস অ্যাডভোকেট, ধরো আই বিলিভ সত্যি আর্ট কেন, মানে যে কোনো পিওর জিনিস শুড বি ফ্রি। পিওরিটি, যদি সত্যি পিওরিটির কথা বলি আমরা, দ্যাট শুড বি ফ্রি। কারণ আগেকার দিনে যেই তুমি বললে নলেজ, গুরুরা টাকা তো নিত না ইয়েদের কাছ থেকে, শিষ্যদের কাছ থেকে। তারা গুরু ঘরে যেত, তারা তাদের কাজকর্ম করতো এবং তারা পড়াশোনা করতো। কিন্তু একটা সিনেমা বানানোর জন্য তো টাকার দরকার পড়ে, নিশ্চয়ই, ইটস এক্সপেন্সিভ মিডিয়াম। এবার এই পেট্রনরা তো আর নেই, যারা মানে ধরো তানসেন যখন গান গাইতেন,
তো আকবর তানসেনকে বলতো তুমি গান গাও, আমার সভায় তুমি গান গাও, শুধু তোমার নিজের মতো করবো, আমি দেখে নেবো তোমার জীবনটা। দ্যাটস দ্য আইডিয়াল সিচুয়েশন, বাট সেই সিচুয়েশন তো আমরা এখানে পৌঁছচ্ছি না। তো আমি তো সেজন্যই বলছি ইট হ্যাজ বিকাম বিজনেস। হুম রেয়ারলি সাম ফিল্মস উইচ বিকাম অ্যান্ড ইউনো, যেখানে বলতে পারো ঠিক আছে এখানে কমার্সটা নেই, এখানে আর্টটা রয়েছে। হুম বাট মোস্টলি আর্ট ইজ ধান্দা হয়ে গেছে মোস্ট অফ দ্য বেজ। মানে এটাকে এখন ডিফাইন করতে গেলে, সার্জারি করতে গেলে অনেক বড় ইয়েতে চলে যাবে। হ্যাঁ মানে দেন আমাদের বেসিক রুটে পৃথিবীর এক্সিস্টেন্সই পুরো কোশ্চেন চলে যাবে সোজা, অত দূরে চলে যাবে এটা, বুঝতে পারছো? মানে অনেক কিছুতেই আমাদের এক্সিস্টেন্সে চলে যাবে। ও এটা, আর এটার মধ্যে এই না যে আমি খুব মানে মানে আমাকে তুমি ওটা থেকে বাদ দেবে, আই এম অলসো পার্ট অফ ইট। আমি কিন্তু ওই দলদলের মধ্যে ফেসে গেছি আমিও, আর আমি আছি। তাই জন্য even if I try to explain it intellectually, basically we are doing ধান্দা everybody. কেউ কথা দিয়ে ধান্দা বলছে, কেউ মানে বিক্রি করে ধান্দা করছে, বেসিক্যালি ধান্দা চলছে। আর ওখানে ওই 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 সিচুয়েশনে ইফ আর্ট হ্যাজ টু প্রিভেল, কতটা ক্ল্যারিটি দরকার, কতটা অ্যাওয়ারনেস দরকার চিন্তা করো। হ্যাঁ, আমি জাস্ট এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে ধরো এই সব কিছু আছে, আমি ধরলাম দিস ইজ দ্য সিচুয়েশন, দিস ইজ দ্য সিনারিও, সত্যি উই আর সেলিং আউট এভরিথিং উই হ্যাভ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানেও ধরো তুমি আই ওয়ান্ট টু টক বানাচ্ছ, তুমি অক্টোবর বানাচ্ছ, তুমি গোলাপ ও সীতাপুর মতো একটা সিনেমা বানাচ্ছ, যেখানে আমাদের ওই যে কমিউনিকেশনটা নিয়ে কথা বলছি, তোমার সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছে ডিরেক্টলি, কারোর সঙ্গে হয়তো হচ্ছেও না। এরকম লোকও আছে যার তোমার হয়তো আই ওয়ান্ট টু টক দেখে ভালো নাও লাগতে পারে, বা দারুণ লাগতে পারে, পাগল আমার চেয়েও বেশি ভালো লাগতে পারে, এরকম তো হয়, সব ক্ষেত্রেই হয়, সব সিনেমার ক্ষেত্রেই। বলছি এই যে ইন্টিগ্রিটি কথা তুমি বলছিলে একটু আগে, যে কতটা পিওর হতে হবে এই সব কিছুর বাইরে আর্টটাকে বের করার জন্য, এটার অভাব কি তুমি দেখতে পাও, বা মানে তোমার কি কোথাও মনে হয় যে এই জিনিসটা কেন প্র্যাকটিস হচ্ছে না, কেন লোকে পিওরলি ব্যাপারটাকে অ্যাপ্রোচ করছে না? ওকে, তো এটার জন্য একটা এক্সাম্পল দিই তোমাকে। ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ গ্যালিলিও গ্যালিলি। সো গ্যালিলিও গ্যালিলি কি করতো, ও ভেবে নিয়েছে আমি আমি টেলিস্কোপ দিয়ে স্টার্স দেখবো, এটা ভেবেছে মাথায়। সব থেকে বড় উইনার হলো গিয়ে ও এটা ভাবতে পেরেছে কোন সময়, যেখানে পৃথিবীতে কোনো টেলিস্কোপ নেই, তোমার কাছে ক্যামেরা আছে, ও তখন ভাবছে তখন ওর কাছে টেলিস্কোপ নেই। তার মানে প্রথমে ওকে যদি স্টার্স দেখতে হয়, ওই ড্রিমটা যদি ওর চাই, সব থেকে তো টেলিস্কোপ চাই, টেলিস্কোপ কোথা থেকে পাবে? তখন ও বলে যাবে টেলিস্কোপ বানাবো। ড্রিমটা কোথায় চিন্তা করবে, ও টেলিস্কোপ বানাবে। এবার টেলিস্কোপ বানাতে গেলে গ্লাস চাই, লেন্স চাই, ফোকাল লেংথ করতে হবে, অত দূর স্টার, চাঁদকে দেখবে, ও মুন দেখবে, ভেনাস দেখবে, অ্যান্ড এদিকে কার সাথে ও ব্যাটল করছে? চার্চ বলছে আর্থ ইজ স্ট্যাটিক, সান ইজ মুভিং অ্যারাউন্ড। নাও ইউ সি ওয়্যার গ্যালিলিও ইজ স্ট্যান্ডিং নাও। এবার এই সময় দাঁড়িয়ে তুমি ভাবছো আমি একটা ছবি বানাবো, তোমার কাছে ক্যামেরা নেই পৃথিবীতে, এইটা হচ্ছে তোমার শুরু হলো কথা। এবার বলো তুমি কোথায় যাবে? বিয়ন্ড একটা চিন্তাধারা। ঠিক। তো ও কি করলো, ও নিজের যা ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ছিল, ও কাউকে একটা ওই দাড়িপাল্লা বানিয়ে দিত, ও টাকা দিল একটু, কাউকে একটা কিছু ওই পুলি সিস্টেম বানিয়ে দিত, খুব খুশি, পুলি বানিয়েছে ও এগুলো হচ্ছে কি ধান্দা করছে, ধান্দা করে টাকা নিচ্ছে। তারপরে টাকাটা নিয়ে কি করলো, ওই টাকা নিয়ে ও নিজের কিছু অ্যাসিস্ট্যান্ট বানালো। অ্যাসিস্ট্যান্ট বানানোর পরে কি করলো, একজনকে বললো যা তুই এই কাঁচের এটা বানিয়ে নিয়ে, ওরা কাঁচের আনলো। তারপরে ওরা বসে বছরকে বছর ওরা অ্যাসেম্বল করলো। তারপরে প্রথম একটা ফোকাসে পেলো একটা সান। ততক্ষণে চার্চ বলছে বস কোপারনিকাসকে জ্বালিয়ে দিয়েছি, ব্রুনোকেও ব্রুনো পড়ে না, আগে যাই না, ব্রুনোকে জ্বালিয়ে এবার গ্যালিলিওকেও জ্বালাবো। মানে ওই মুখে যাচ্ছে যে হি ইজ ট্রাইং अगेंस्ट দ্য সিস্টেম। তাহলে তো পুরো ভুল প্রুভ হয়ে যাবে আমাদের পুরো চার্চ সিস্টেম, যে সান গোজ অ্যারাউন্ড দ্য আর্থ, আর্থ গোজ অ্যারাউন্ড দ্য সান। ওকে তারপরে ক্যাপচার করলো, ক্যাপচার করকে হাউস অ্যারেস্ট করলো। হাউস অ্যারেস্ট করলে ও
চার্চের মধ্যে বলছে হ্যাঁ হ্যাঁ আমি হাউস অ্যারেস্ট হয়ে যাবো, আপনারা টাকা দেবেন, আমি নিজের থিসিস বলতে হ্যাঁ, তবু থিসিসের একটা পেজ বেরোবে না এখান থেকে, সব থিসিস চার্চের কাছে থাকবে, বিকজ উই উইল অ্যানাউন্স ইট। ওখানে ও চুরি করলো, ও কি করলো, সাইডে ওদের জন্য একটা পেপারে লিখতো, আর একটা সাইডে অন্য পেপারে অ্যাকচুয়াল থিসিস লিখতো, আর টেলিস্কোপ দেখতো, ওর সব অ্যাসিস্ট্যান্টরা সব হেল্প করতো। তারপরে ফাইনালি ওটা পাচার করে, অ্যান্ড ওটা জার্মানি না কানাডাতে গিয়ে ফাইনালি ইট রিলিজেস, অ্যান্ড ওকে তাও চার্জ করা হয়, ও হাউস অ্যারেস্টেই মানে মারা যায়। এবার এই গল্পটা কি মানে আছে বলো, কোথার থেকে তুমি, এতে তুমি সব পেয়ে যাবে, অ্যাকচুয়ালি সব পেয়ে যাও, মানে সব পেয়ে গেলাম, যে কোথায় ক্রিয়েটিভিটি, কোথায় হিউম্যান কাইন্ড, কোথায় ম্যান কাইন্ড, কোথায় সিস্টেম, কোথায় ম্যানিপুলেট করতে হলো, কি করতে হলো, সব করে ফাইনালি কি করলো, ইটস ম্যাটার্স ফর হোয়াট। সিস্টেম খুব ইম্পর্টেন্ট এখানে। আর ও বললো নো, সান ইজ স্ট্যাটিক, আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, there is a moon, there is Venus, there is this, that, and they also orbit around. So I am trying that. চেষ্টা করছি গ্যালিলিও লাইফ থেকে একটুখানি ইন্সপায়ার হয়ে কি কিছু এরকম কিছু কিছু করা যেতে পারে, ছবি সিনেমা, but there is no commerce. এবং তুমি সেই সময় দাঁড়িয়ে ভাবছো যেখানে তুমি সূর্য দেখতে যাও কিন্তু টেলিস্কোপ নেই, টেলিস্কোপ নেই। এবার চিন্তা করো তুমি, জাস্ট ইমাজিন এই সিচুয়েশন, ও যে এই ভিশনটা, এই যে থটটা, এই থটটাই তো ম্যাজিক্যাল, থটটাই তো ইজ সব এই থটটাই, কি বিউটিফুল থট। সো প্রসেস পরে করবো হয়তো এই বিষয়টাকে, কিন্তু মানে এখন তো ইমিডিয়েট প্রসেস হয় না তো, আমাদের একটা ইনফরমেশন প্রসেস হতে টাইম লাগে, কিন্তু তুমি যেটা বললে একটা কিরকম মনে হলো, ও আচ্ছা নাও দিস ইজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে আমি চাঁদ দেখতে চাই, আমি জানি, সো নাও মানে আমি জানি না এটা পসিবল কিনা, কিন্তু আমি ভেবে নিয়েছি এটা পসিবল। এক্স্যাক্টলি, ওই ওইটা হচ্ছে ম্যাজিক। তুমি যে ভেবেছো কোথার থেকে এসছে কলটা, দ্যাট ইজ ম্যাজিক, দ্যাট ইজ রেজিলিয়েন্স। ওটাকেই আমরা বলি যে দ্যাটস ব্রেভ। ব্রেভ ইজ নট আমি করে দিলাম, ব্রেভ ইজ আমি যে চিন্তা করি যেটা করবো। মাউন্ট এভারেস্টে যাবো যে চিন্তা করেছি ওইটা, তারপরে প্রসেসে হয়ে যায় অনেক কিছু, তাও আমি সেটা বলছি না, কিন্তু কেউ তো একটা ভেবেছিল প্রথম মাউন্ট এভারেস্টে যাবে। এক্স্যাক্টলি, ওই যে ভেবেছে ওইটা আর্ট, ওটা ক্রিয়েটিভিটি। ঠিক, তারপরে তোমার প্রসেস অনেক রকম হয়। গ্যালিলিও যেরকম বলছি যে এমন সময় টেলিস্কোপ নেই, এমন টেলিস্কোপ কে অন্য কেউ বানিয়েছে একজন, ও যেখানে থাকে ওখানে কি করে বানাবে, ইটলিতে তখন বানাবে। বাট আমি বলছি যে কথাটা হলো ওই যে ভেবেছে, রেস্ট অল ক্যান ওয়ার্ক। এই ভাবাটাই তো ক্রিয়েটিভিটি। তোমার কি মনে হয় যে গল্প, অনেকের এই ভাবনাটা আছে, আমি তোমাকেও তোমার কাছ থেকে শুনতে চাই, সেম ভাবনার থেকে তুমি ধরো একটা গল্প, তুমি একটা সিনেমা তো প্রথমে তো দেখলে যে এরকম একটা সিনেমা হবে, তারপর সেটা কি হয় ওই প্রসেস দিয়ে সেটা তো পরের ব্যাপার, বাট তোমারও তো এই ভাবনাটা আছে যে একটা গল্প আমি বলবো এবং গল্পটা এরকম লাগবে স্ক্রিনে দেখতে। অনেকের মানে স্পিরিচুয়ালিটির বা স্পিরিচুয়ালিজমের কথা যদি বলো, তাহলে তো গল্পটা তো এক্সিস্ট করে, মানে তুমি যে গল্পটা ভাবছো, যে গল্পটা ক্রিয়েট করতে চাও, সব এক্সিস্ট করে, সব এক্সিস্ট করে, ইউ জাস্ট ক্যাপচার। অ্যাবসলিউটলি, এটা তুমি বিশ্বাস করো, একদম ইউ অনলি ডকুমেন্ট। ইউ অনলি গুড সিনেমা যেটা বলা হয়, ইটস আ ডকুমেন্টেশন। আসছে কোথা থেকে আইডিয়াটা, যে ক্রিয়েটিভ আইডিয়াটা আসছে, ধর 10 বছর বয়স যখন তোমার, বা 11 বছর বয়স, there are many things you don't know, you just try and figure out যেটা করতে পারলাম। তুমি গাছে উঠতে জানো না, তুমি দেখোনি কোথাও, তুমি উঠে গেলে, you figure out, okay, I can climb a tree. I'm just saying that. একদম, হ্যাঁ। So exist, everything exists. বিফোর সাইকেলে যখন প্রথম ব্যালেন্স হয়, আমার জীবনে মনে আছে, আমি তার আগে আমার মনে হচ্ছিল দিস ইজ ইম্পসিবল, এই মানুষগুলো কি করে করছে আমি জানি না, আমার দ্বারা সাইকেল চালানো হবে না, কিন্তু বিকজ আমি জানি না ব্যালেন্স হচ্ছে না, হয় না আমার দ্বারা। তারপর একদিন টাক করে ব্যালেন্সটা হয়ে গেল, এন্ড আই ফিগারড আউট, ওকে আচ্ছা এটা তো এরকমই ইজি ছিল, রাইট। বাট নাও ওই যে তুমি শুরুতে বলে নাকি ইজ ইট ম্যাজিক অর নট, দিস ইটস, ওই যে তুমি ব্যালেন্স করে বেরিয়ে গেলে, ব্যালেন্স করে ফেলে, দ্যাট মোমেন্ট
আই ফিল দ্যাট মোমেন্ট অফ জয়, যে মনে যে কনফিডেন্স, আনন্দ, ওটা যে একটা যে হলো না, I always think that is more godly. ওই মোমেন্টটাকে তুই যদি ধরে রাখতে পারো all the time, all your life, joy in this, joy in that, joy in that, joy in that, then it is easy. So cinema is maybe, আমি হয়তো এটাই করতাম if I was in a different medium altogether. সিনেমাতে এসে গেছি because cinema was possibly, যত ফেলিয়ার আছে সব সিনেমাতেই আসে। ব্রাইট স্টুডেন্টরা কেউ সিনেমাতে আসে না, লাস্ট বেঞ্চাররাই আসে সব সিনেমাতে। সো মানে পয়েন্টটা হলো যে it's expression, expressing and শেক্সপিয়ার কি করেছে বলো? শেক্সপিয়ার যেগুলো লিখেছে, why শেক্সপিয়ার is still discussed, রবীন্দ্রনাথের গোরা, শেক্সপিয়ারের কিছু, all is discussed because শেক্সপিয়ার কিন্তু লিখেছে নর্মাল ফ্যামিলি লাইফের মধ্যে কি চলছে। ট্রু। ও অল ফ্যামিলি অ্যানিমোসিটি, ফ্যামিলি রাইভালরি, অল ওই লিখেছে, বাট এম কিন্তু সামওয়্যার এলস। হিজ এম ওয়াজ মোর স্পিরিচুয়াল, কি where do we have to move on to, but আনফর্চুনেটলি আমরা এখনো শেক্সপিয়ারে ওর যে পেরিফেরাল লেভেলের যে মানে খুব বেস লেভেলের যে ওই যে কমার্শিয়াল ছবি বানিয়েছে ওটার মধ্যেই রয়ে গেছে, টেক অফ করতে পারেনি এখনো। যারা করেছে পার্সেন্টেজটা কম, যারা শেক্সপিয়ারকে ওই লেভেলে গিয়ে বুঝেছে। গ্রেটসরা অলওয়েজ ওই ইয়েটা ছেড়ে দেয়, বিকজ এভরিথিং ইজ মিস্টিসিজম, যেটা বলি আমরা, স্পিরিচুয়ালিজম, মিস্টিসিজম, মোরালেস, ওটা তো সবকিছুতেই আছে না। ইটস লাইক আ লিভিং অর্গানিজম, সবকিছুতেই দ্যাট মিস্টিসিজম পাবে। এখন সত্যজিৎ রায়ের ছবিতে মিস্টিসিজম, মিস্টিক ছবি, বিদেশে বলতো মিস্টিক ছবি, মিস্টিক ছবি না, আমাদের এখানে গ্রামে আয়, একটু ঘুরে যাস, ইউ উইল ফাইন্ড দ্য মিস্টিসিজম। বাট অফকোর্স রে ক্যাপচার ইট, ওই মিস্টিক কোয়ালিটিটাকে ও সেলুলয়েডে ক্যাপচার করতে পেরেছে। তো পথের পাঁচালী, অপুর সংসার ইজ এ ডকুমেন্টেশন, একদম পিওর ডকুমেন্টেশন, লাইফ ডকুমেন্টেশন, একদম। সো ইট ইজ, ইউ আর রাইট দ্যাট ইটস ক্যাপচারিং মানে যেটা অলরেডি আছে, রাইট। দ্য অনলি থিং ইজ দ্য আর্ট হ্যাপেন্স, একটা জিনিস যখন হয়ে গেছে ওটাকে বানিয়ে ক্যাপচার করা, ওটা হচ্ছে একটা টেকনিক, ওটা টেকনিক। এবং এটাই অদ্ভুত লাগে আমার, কিছু কিছু পয়েন্টে টেকনিক্যালিটিস জাস্ট মানে ওভার, টেকনিক্যালিটিস এর বাইরে বেরিয়ে যায় বিষয়টা। মানে আমি আমার জীবনে যখন প্রথম ফিল্ম মেকিং সম্পর্কে বোঝার চেষ্টা করেছি, আমি সিনেমাকে টেকনিক্যালি দেখার চেষ্টা করেছি। আমি যতবার পথের পাঁচালী দেখার চেষ্টা করেছি, 10 মিনিট পর আই ফরগট যে আমার অ্যাকচুয়ালি পথের পাঁচালী আমি টেকনিক্যালি দেখছিলাম। রাইট। আমি ভুলে গিয়ে আমি ওই ওয়ার্ল্ডটা ঢুকে গেছি। ওটা হচ্ছে গল্প বলার টেকনিক। আমার মা ঘুম পাড়ানোর জন্য এক গল্প 5 বছর শুনিয়েছে আমাকে, রোজ ঘুমিয়ে পড়েছি, এক গল্প 5 বছর শুনিয়েছে, একই গান 5 বছর ধরে গেয়েছে, প্রত্যেকবার এখনো মনে থাকে। তো কি করে? ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্যাট মোমেন্ট। ইচ্ছে করছে না, ঘুরিয়ে এদিক ওদিক করে শুনিয়ে দিয়েছে, and you are listening to it. It's same, মানে it's the way you want to tell a story and just hold on to your attention. আমাদের বাংলা সিনেমার যে অবস্থা, সেটা তো মানে সত্যি কথা, আর অনেকদিন হয়েছে লোকে বলেছে না না ঠিকই আছে, ভালোই চলছে, ইত্যাদি ইত্যাদি। এখন আর সেটা বলে লাভ নেই, কারণ সত্যি খুব একটা ভালো অবস্থায় নেই। এবং বিভিন্ন, আমি তো আমার পডকাস্টে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলি অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি। তো তুমি কি তোমার পার্সপেক্টিভ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি কখনো দেখার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা করছো কেন বাংলা ইন্ডাস্ট্রি এরকম অবস্থা, বা কি হোয়াট ওয়েন্ট রং? এটা শুধু বাংলা ইন্ডাস্ট্রি না, এটা ওভারঅল সব জায়গায়।
এভরিওয়্যার, শুধু বাংলা ইন্ডাস্ট্রি বললে হবে না, সব থেকে প্রথম রিজন হচ্ছে কনজিউমারিজম। হুম যখন বললাম না, আর্টে যখন কনজিউমারিজম ঢুকে যাবে, তখন এইটার রেজাল্ট এটাই হবে, আর অন্য কোনো রেজাল্ট হতে পারে না। কনজিউমারিজম তোমাকে সবসময় রেয়ারলি তোমাকে এক্সিলেন্সে নিয়ে যাবে, নিতে পারে এক্সিলেন্সে, বাট মোস্টলি তোমাকে মিডিওক্রিটিতেই আটকে রাখবে। সত্যজিৎ বাবু যখন ছবি করছিল, মৃণালদা যখন তখনও কিন্তু বলিউড লারেলাপ্পা চালিয়ে যাচ্ছিল, তেলেগু সিনেমাও লারেলাপ্পা চালিয়ে যাচ্ছিল, চলেছে, দেখেছে। তখন বলতো সিলভার স্ক্রিন, এখন তো বক্স অফিস বলে, তখনও তো সিলভার স্ক্রিন, সিলভার জুবলি, ডায়মন্ড জুবলি এসব বলতো, কার 50 উইক, কার 25 উইকস। তখনও চলছে, জিতেন্দ্র জয়াপদা নাচছে, তোফা তোফা চলছে, তখনও কিন্তু মৃণাল সেন এদিকে খারিজ বানাচ্ছে, বা তপন সিনহা এক ডক্টর কি মতো বানাচ্ছে, ওই ছবি। সো ইট ইজ অলওয়েজ বিন দেয়ার। হ্যাঁ, আমাদের এখনো কোনো ফ্ল্যাগশিপ ডাইরেক্টর লাইক লাস্ট ঋতুপর্ণার মতন কেউ নেই, এটা বলতে পারো। মানে আমরা সবসময় একজনকে ধরে ফেলি, তো আমার মনে হয় এটা শুধু শুধু ধরলে হবে না, এটার মধ্যে অডিয়েন্সেরও একটা পার্ট আছে। শুধু ফিল্ম মেকার্স বা বাঙালি ক্রিয়েটিভ আমাদের, ওদেরকে শুধু দোষ দিলে একা হবে না। লোকেদেরও তো, মানে মানুষদেরও তো চাইতে হবে কি না, আমাকে দাও এরকম ফিল্ম, আমি গিয়ে দেখবো, আমি দেখতে চাই, আমি শুনতে চাই, আমি পড়তে চাই। ফাইন, আগে খবরের কাগজ আসতো, প্রিন্টেড মেটেরিয়াল আসতো, ওটা এখন মোবাইল ফোনে চলে গেছে বা ল্যাপটপে চলে গেছে, উইচ ইজ ওকে, কমফর্টই করে দিয়েছে সায়েন্স তো। কিন্তু ওয়্যার ইজ দ্য পার্টিসিপেশন অফ অডিয়েন্স অলসো? অডিয়েন্স পার্টিসিপেশন যদি না থাকে, তাহলে আস্তে আস্তে কেটারিংও কমে যাবে। সব যদি মুখরোচক খাওয়াই চাই তোমার বিয়ে বাড়িতে, তো মুখরোচকই আসবে। যদি কেউ বলে না বস আমার জন্য এটা ভালো বানিয়ে, ওটা এরকম আমি চাই এরকম, তো দেখবে আপনি আপ আসবে, আপনি আপ চলবে। আর লোকেরা কেটারও করবে, দু পক্ষের, এটা ইটস বোথ সাইডস। অ্যান্ড আই অলসো ফিল দ্যাট একটা স্যাচুরেশন পয়েন্ট আসে, এত গল্প হয়ে গেছে না, এত ছবি হয়ে গেছে, কি আমার মনে হয় গল্পতে আর প্যাটার্ন হয়ে গেছে একটা। হ্যাঁ, আর ওই প্যাটার্নে আর তুমি আনন্দ পাচ্ছ না, ওই ওরকমই চলছে। ইফ দের ইজ এ হরর, ইফ দের ইজ এ কমেডি, ইফ দের ইজ অ্যান অ্যাকশন, ইফ দের ইজ দিস, সবাই রিক্রিয়েট করার চেষ্টা করছে ওটা। আর সব থেকে আগে তো এই প্রবলেম এই জনার গুলো দিয়ে দিয়েছে। এইটা ড্রামা, এটা এটা ওই, এটা ওই সায়েন্সের মতন। ঠিক, সায়েন্স ইজ সায়েন্স। যেমন সায়েন্সকে কেমিস্ট্রি করে দিয়েছে, ফিজিক্স করে দিয়েছে, বায়োলজি করে দিয়েছে, মাইক্রোবায়োলজি, এই কেমিস্ট্রি করে দিয়েছে, ওই কেমিক্যাল, এমন ডিভাইড করে দিয়েছে। সায়েন্স তো পুরোটা তো ইন্টারলিঙ্কড। ঠিক, একদম। তো তুমি হরর ছবি বানাচ্ছো, অ্যাকশন ছবি বানাচ্ছো, সেটা হোয়াট এভার ইউ মেক ইট, দ্যাটস নট এ প্রবলেম। আলটিমেটলি তো একটা গল্প বলাই হবে, কোডটা তো একই। এই যে এত, আরেকটা জিনিস হয় সুবিধা, সেটা খুবই স্যাড, সেটা হলো কোনো কিছু ওয়ার্ক করলেই সেটার মতো করে আবার একটা, মানে একটা ট্রেন্ড শুরু হয়, সবাই ওটাই করতে চায়। ওটা হচ্ছে এসকেপিজম, আর কিছু। সিরিজ হতে পারে, ধরো ফেলুদার অনেক গল্প লিখেছে, বানালে তুমি, সেটা ঠিক আছে, ঠিক আছে, তাও একটা পয়েন্টের পরে যখন ওভার হয়ে যায়, গল্পটার যদি মিস্ট্রিটা না থাকে, গল্পটা যদি কিউরিওসিটিটা না থাকে, গল্প মানে কি, মানে হোয়াটস নেক্সট, মানে ইট ইজ গিভিং মি দ্যাট, আচ্ছা এটা ওইটা হলো, এটা হলো, এটা হলো, এই গল্পটা হলো, এই গল্পটা, তারপরে তুমি ওটা থেকে একটা মোরালিটি বার করে নেবে, মোরাল অফ দ্য স্টোরি। বাট এটাতে কিছু বলার নেই, কনজিউমারিজম এটাই, সব যা বলছে সব রেজাল্ট অফ কনজিউমারিজম, নাথিং এলস। এবং এই যে লোকে এন্টারটেনমেন্টের কথা বলে, এন্টারটেনমেন্ট বলে তো আলাদা কোনো কিছুকে একটা বক্সের মধ্যে বলা যায় না যে দিস ইজ এন্টারটেনিং, দিস ইজ নট। এটা কি, মানে এটা কি হয় কোনোদিন? কোনটাকে এন্টারটেনমেন্ট বলবো? মানে আমার যদি আই ওয়ান্ট টু টক দেখতে, আমি যতক্ষণ দেখেছি আই ওয়াজ থ্রু আউট এঙ্গেজড অ্যান্ড আই ওয়াজ এন্টারটেইনড, তাই তো? আমি যখন ধরো পথের পাঁচালী দেখেছি তখনও, আবার আমি দুলেহাতে দেখেছি গোবিন্দার, সেটাতেও আই ওয়াজ এন্টারটেইনড। সো দেখো, ইটস লাইক দিস। আমি একদিন ব্যারাকপুরে দেখছি, স্কুল থেকে ফিরছি,
অনেক ভিড়, একটা ছেলেকে ধরেছে, ল্যাম্পপোস্টে বেঁধেছে, সবাই মারছে, and everybody is laughing, মারছে, and that guy is almost half dead. আমি ছোট্ট তখন, 10 years হবে হয়তো। আমি দেখে মানে আতঙ্ক হয়ে গেছে, মানে আমি তখন এত দুষ্টু ছেলে যে মানে দেখে আমার আতঙ্ক হয়ে গেছে। এন্টারটেনমেন্ট, ওকে পেটাচ্ছে ইজ অ্যান এন্টারটেনমেন্ট। দেন আমার চোখে দেখা আছে দুই বাড়ির ভদ্রমহিলা রাস্তা ঝগড়া করতে করতে রাস্তায় মেয়েদের ওর চুল ধরেছে, ওর ব্লাউজ ধরেছে, ছিঁড়ে ফেলে দিয়ে সবাই মজা নিচ্ছে কি এবার কি ওকে এরকম মারো, ওর এন্টারটেনমেন্ট। আর দুটো ছোট ছোট কুকুরের বাচ্চা খেলছে, দারুণ করে খেলছে, আই এম ওয়াচিং ইট, ইটস অলসো এন্টারটেনমেন্ট। চয়েস ইজ ইয়ার্স। আমি চয়েস তোমাকে করে দিতে পারবো না, চয়েস ইজ। আমি একটা ছোট্ট বিউটিফুল একটা সানলাইট দেখছি স্ট্রিমিং থ্রু দ্য নিম কাতার গাছ, মানে গাছ দিয়ে স্ট্রিম করছে, আই এম এনজয়িং দ্যাট অ্যান্ড আই ক্যান ওয়াচ ইট ফর সাম টাইম, কোনো প্রবলেম নেই আমার। সো আই এম সেইং চয়েস ইজ ইয়ার্স। সবসময় এই সবগুলো চয়েসই থাকে তোমার? নিশ্চয়ই, এটা আমার বলে কথা না, আমি সবার ইটস পিওর চয়েস তোমাকে দিয়েছে, বস, দুটোই চয়েস দিয়েছে। ল্যাম্পপোস্টে মারছে, দুটো কুকুরের বাচ্চাকে, তুমি কোনটাকে তুমি এন্টারটেইন হতে চাও? এবং বেশিরভাগ মানে স্যাড পার্টিজ মাস উইল গো দেয়ার, একটা বাচ্চা হয়তো ওটা দেখছে, দুটো বাচ্চা দেখছে, দুটো কুকুর, রোজই দেখি কুকুর খেলছে, এটা তো দেখি না, চলো দেখি এটা, আজকাল রোজ ওটাই দেখছি। সো আমার জন্য অ্যানালজি আর মানে এই জন্য আমি করি, কেন কি চয়েস তো তোমার কাছে সব দিয়েছে, কে দেয়নি বলো? বুদ্ধি দিয়েছে, চয়েস দিয়েছে, সো ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। যে ভায়োলেন্সের প্রতি আজকাল আরো আরো লোকে খুব ভায়োলেন্ট জিনিসপত্র করছে, মানে ধরো এই অ্যানিমেল নিয়ে আজকাল বলবো না, অনেক দিনই হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় না অ্যাকচুয়ালি অনেক দিন কি, প্রথম থেকেই আমরা উই আর বেসিক্যালি ভায়োলেন্ট। মহাত্মা গান্ধী যখন নন ভায়োলেন্স, অর্ধেক বলেছে হাসাহাসি করছে, এখন তো আমি কি করবো? আমরা ভায়োলেন্ট স্পিসিস হিসেবেই ভায়োলেন্স। ইয়া, বাট বুদ্ধিও তো আছে, এমপ্যাথিও তো আছে, চুজিং দ্যাট। আবার হার্ট তো আছে, একটা কোথাও না কোথাও একটা বাইফার্কেশন করে তো দিয়েছেন আমাকে চিন্তা করার জন্য। পয়েন্টটা হলো আবার চুজের, আমরা কোনটা চুজ করছি। চুজ করো, ভালোবেসে চুজ করো। তোমার ল্যাম্পপোস্টে একটা ছেলেকে পেটানো হচ্ছে, তুমি মজা করে দেখছো, বাড়িতে এসে স্ট্রেস করো না। কেউ যদি তোমার সাথে ওরকম করে তাহলে কিন্তু মজা নিও, তাহলে আমি বলছি ঠিক। when it comes to you, then what will happen? What will happen to you ওই মোমেন্টটা? আমরা ওই অ্যানিমাল ইনস্টিংক্ট নিয়ে কথা বলি, আমাদের মধ্যে জন্তু অ্যানিমাল ইনস্টিংক্ট রয়েছে, ওটা অফকোর্স রয়েছে, বাট দেন উই অলসো হ্যাভ, আমাদের অলসো অ্যাওয়ারনেস অ্যান্ড বুদ্ধিও দিয়েছে, এমপ্যাথি, আর দুটোকে চয়েস করার বুদ্ধিটা দিয়েছে। আমরা মোমেন্টারি ওই চয়েসটা না করি যখন, তখন উই স্টেপ ইনটু সামথিং ডার্ক। তখন ডার্কটাকে ভয় লাগতে শুরু করে, একটা পয়েন্টের পরে তো ভয় লাগবেই, তোমার লাইফে ইম্প্যাক্ট করবে ওটা, তখন ওটা আতঙ্ক হয়ে দাঁড়ায়। বাট এরকম স্পিসিস কম হয়, যেরকম অনেকে বুদ্ধার এক্সাম্পল দেয় না, ও তো যখন পারেনি ও ছেড়ে চলে গেছে, পরে ওকে অ্যাকিউজও করা হয়েছে, ওর ওয়াইফ ওকে প্রশ্নও করেছে কেন চিন্তা করতে পারেনি, ও সরি বলেছে ওটার জন্য, তারপরে বউ ওকে মানে ক্ষমা করে দিয়েছে, বলে দ্যাটস ফাইন, গো, যেটা চুজ করেছে সেটা চুজ করেছে। বাট ওর সিচুয়েশন ও চুজ তো করেছে না, শুধু চুজ করেনি, সেই পয়েন্টে তো ওর ওয়াইফের পার্সপেক্টিভ থেকে দেখলে দ্যাট ওয়াজ রং। অফকোর্স ইটস রং, কিন্তু তা না হলে যদি ওই চুজটা না করতো, অফকোর্স ফ্রম দ্য ওয়াইফ পার্সপেক্টিভ ইট ইজ রং।
আমি যখন শুরুতে যখন বুদ্ধিজম বা বুদ্ধাকে নিয়ে পড়ছিলাম তখন আমি ওয়াইফ পার্সপেক্টিভ দিয়ে দেখছিলাম। তারপর আস্তে আস্তে আমি যখন ওর পার্সপেক্টিভটা গেলাম তখন আমি বললাম যে দুটোই রাইট। এই যে যখন এই অ্যানিমেলের মতো সিনেমা যখন হিট করে বা প্রচুর লোক দেখে সেটাকে নিয়ে সেলিব্রেট করা শুরু করে, এবং আমি রিসেন্টলি বোধহয় একটা টিভি শোতেও দেখলাম অ্যানিমেলের 1 year সেলিব্রেট করা হচ্ছে। তো আমার পার্সোনালি খুব অসুবিধা হয় এটা ভাবতে যে একটা সিনেমা যেখানে আমি মানে পিওরলি একটা অন্য পার্সপেক্টিভ, আমি মিসোজিনিস্টিক কথা বলছি না, মিসোজিনির কথা বলছি না, আমি বলছি যে একটা সিনেমা যেটাতে একটা গল্পের বা একটা যে সম্পর্কের ইমোশন, সেই ইমোশনটাই ফিল করলাম না, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি। এবং তারপরে তো বিভিন্ন রকম, ধরো ফেমিনিস্টদের একরকম কথা আছে, পুরুষ তান্ত্রিকদের একরকম কথা আছে, সেটা আলাদা আছে। তোমার কি মনে হয় এই ধরনের ভায়োলেন্ট যে জিনিসের প্রতি যে আরো বেশি লোকের অ্যাট্রাকশন তৈরি হচ্ছে? তুমি তো বললে যে চুজ করাটা ইটস ফাইন, কিন্তু এটাকে সবাই মিলে সেলিব্রেট করছে কেন হঠাৎ করে এই সময়? আগে তো এতটা সেলিব্রেট করতো না। দেখো, সব থেকে কথা হলো কি, আমার চয়েস খুব ক্লিয়ার, তাই জন্য অ্যানিমেল দেখিনি আমি। আমি দেখেছি, ইচ্ছা করে দেখেছি যে কেন করছে লোকে, তো আমি দেখিনি। আমি জানি আমার দেখে ওটা আমি দেখতে চাই, দিস ইজ নট মাই কাইন্ড অফ সিনেমা, একদম আমি দেখিনি, যার জন্য হবে দেখেছি। বাট আমি এইটুকু দেখেছি যে মানে যেটুকু আমার নিজের এক্সপিরিয়েন্স করা, মানে প্যাট্রিয়ার্কিটা আমাদের মধ্যে রয়েছেই। না তুমি বলবে যে আচ্ছা অ্যানিমালের মতন ছবি ওটা কি মহিলারা দেখতে যায়নি? গেছে। সো অ্যান্ড দ্যার ইজ মেনি কাইন্ডস অফ, অ্যান্ড কোথাও না কোথাও ওমেন নিজেদের আস্তে আস্তে ভেরি স্লো প্রসেস, বাট কোথাও না কোথাও নিজেদের একটা জায়গা বেছে নিচ্ছে, নিজেদের ভয়েসটা একটু মানে স্ট্রং করার চেষ্টা করছে। এখনো কিছু হয়নি পুরোপুরিটা, বাট করছে। অনেক জায়গায় মেনেও নিচ্ছে, অনেক জায়গায় মানছেও না। বাট পুরুষদের জন্য ওই জায়গাটা পৌঁছতে এখন অনেক সময় লাগবে অ্যাকসেপ্ট করাটা। মানে প্যাট্রিয়ার্কিটাকে, ইট ইজ প্যাট্রিয়ার্ক সোসাইটি, আমাদের সোসাইটিটা ওরকমই। বাবা কি বললো, বাবা কি খুশি হলো, বাবা, আমাদের সোসাইটিটা ওরকমই। আমি তো তাও বেঙ্গলের কথা আমি অনেক ফ্যামিলিতেই দেখেছি, অনেক। প্লাস তুমি যদি নর্থে চলে যাও, পৃথিবীর অনেক জায়গায় চলে যাও, মানে শুধু এখানে না, তো আমাদের ওই পুরুষতান্ত্রিক ব্যাপারটা তো রয়েছে। তো ওটাকে অ্যাভয়েড করে কোনো লাভ নেই, তাই জন্য পিপল এনজয় দিস কাইন্ড অফ ফিল্মস। এই জন্য এনজয় করে, বিকজ দে বিলিভ ইন দ্যাট সিস্টেম। কোরে ওটা আছে, বিলিভ, একদম কোর, ওটা বিলিভ সিস্টেম আছে ওরকম, তো এই জন্য দেখতে যায়। অনেকে আছে চায় না দেখতে, কিন্তু ভয় মনের মধ্যে কি আমরা সোসাইটির সিস্টেম থেকে তো বেরিয়ে যাবো না, আবার সোসাইটি সিস্টেমের মধ্যেই থাকতে হবে, ট্র্যাকে চলতে হবে আর কি। ছেলে বড় হবে, মেয়ে বিয়ে হবে, মেয়ে ছেলে হবে, বের হবে, ও হবে, বউ আসবে, এই করবে, ওই করবে, এইসব চলতেই থাকে আমাদের। তো আমাদের দেখবে ওই জন্য ওই দেখতেই সবাই মজা লাগে। যে কারণে সিরিয়াল, হ্যাঁ, বাড়ির মধ্যে এত গয়না পরে সিরিয়াল চলছে, আমি এরকম কারণ দেখেছো? আমি তো দেখিনি, আমিও দেখিনি। বাড়ির মধ্যে ঘুমায় গয়না পরে, চিন্তা তো মানে হাউ পলিউটেড আমাদের মাথা হয়ে গেছে, and we watch that every day and আমাদের addicted. It's like a drug. যদি না দেখি তাহলে অসুবিধা হবে না। তো অ্যানালজিটা কিন্তু ওইটাই হয়ে গেল, ল্যাম্পপোস্ট পেটানোর মতনই হয়ে গেল, কি তুমি কি দাঁড়িয়ে ওটা দেখবে, ঠিক, আর কতক্ষণ দেখবে, আর সবাই মিলে কি ওটা এনজয় করবে? ইয়েস, তুমি বলতে পারো অনেকের কোনো উপায় নেই দাঁড়িয়ে দেখা ছাড়া, বিকজ আদারওয়াইজ তুমি যদি মাঝখানে যাও তুমি পড়বে কাটা পর্বতের মধ্যে, ইউ উইল বি বিটেন আপ। ঠিক আছে, ওটাও চয়েস, অর ইউ ক্যান অ্যাভয়েড অ্যান্ড ওয়াক আউট, অ্যান্ড যেটা তোমার ভাল লাগে তুমি সেটা করো, সেটাও করতে পারো, দাঁড়িয়ে থেকো না ওখানে। চয়েস তো আছে না। তো যদি এরকম ছবি তুমি বলছো সেলিব্রেট করা হয়, কনজিউমারিজমে এইটাই নিয়ম, তাকে বিক্রি এক্স্যাক্টলি এইটাই নিয়ম, যেটা বিক্রি হচ্ছে ওকে কি কথা আছে না, যে বিকতা হ্যায় वो जो दिखता है वो बिकता है, वही सेम ব্যাপার।
যেটা এখন তো উল্টো হয়ে যায়, जो बिकता है वो दिखता है। হ্যাঁ বেশ ওই দুটোই আর কি। তো সো ইট ডাজন্ট বদার মি এট অল, আমার তো হাসি পায়। তোমাকে দেখলে মনে হয় না তোমার মধ্যে একটা সেজ কাইন্ড অফ মানুষ আছে, যে তুমি সুজিত সরকার বলে যে মানুষটা, যে নাকি এতগুলো সিনেমা বানিয়েছে, যে নাকি সারা ভারতবর্ষে পরিচিত একজন মানুষ, বাট তোমার মধ্যে আলাদা করে সেটা তো সেটার কোনো এফেক্টও দেখা যায় না। তুমি এখনো বোধহয় প্রতিদিন নিজেই বাজার করো। হ্যাঁ মানে চেষ্টা করো অন্তত, আমি তাই তো শুনলাম। না মানে মানে অত সেজও না, মানে যে স্ট্রেস হবে না বা মানে কোনো জিনিস নিয়ে চিন্তা হয় না, হয় মানে নিজের, হ্যাঁ মানে ইনসিকিউরিটি। বাট এখন কি হয়েছে, আগে ওই ডিউরেশনটা অনেক লম্বা থাকতো, মানে স্ট্রেস বা চিন্তার ডিউরেশন লম্বা, এখন ওটা কমে এসছে। আমি 15-20 মিনিটের মধ্যে সলভ করে বার করে দিই নিজের মাথা থেকে, চেষ্টা করি। আই ডোন্ট কিপ ইট ফর লং টাইম। যেরকম আজকাল অনেকের হয় না যে মেন্টাল হেলথ নিয়ে অনেক প্রবলেম হয়, রাখা হয়, অ্যান্ড দেন ইট এফেক্টস দেয়ার লাইফ। বাট আমি তো হেসেই উড়িয়ে দিই আজকাল তো মানে অনেক কিছু, নিজের উপরে অনেক হাসি পায়। না বাট তুমি নিজেকে, এই যে সুজিত সরকার নামটা, এইটাকে কিন্তু এইটার জন্য কিন্তু তোমার সারাউন্ডিং ইজ ইম্পর্টেন্ট। যেরকম আমার ওয়াইফ ঝুমা, শি ইজ অলসো নর্মাল একটি মেয়ে, আমার বেটার হাফ বলবো। আমার মেয়েরা, আমার আশেপাশের যে বন্ধু বান্ধব যারা রয়েছে, ওদের মধ্যে এরকম ফ্ল্যাশি কেউ নেই যে শুধু দেখাতে হবে, এই করতে হবে, মানে ওরকম কিছু নেই। সো ইউ চুজ ইউর সারাউন্ডিং অলসো। সো মানে মাই ওয়াইফ, ও একদম সিম্পল লাইফ লিড করে, ওর এফেক্ট আমার উপরে এসছে, ও কিরম হয় আমাকে দেখতে চায়, তো ন্যাচারালি ওটা চলে আসে। স্লোলি ইউ ইমবাইব অ্যান্ড ইট বিকামস ইউর প্র্যাকটিস। that helps you keep yourself grounded. Of course, your family is definitely একটা grounded. ফ্যামিলিও তোমাকে নষ্টও করতে পারে, একদম they can না তোমার দেখতে চাই, তোমাকে এটা করতে চাই। দেখো তুমি তো এমন লোকজনের সঙ্গে কাজ করছো, তারা বিখ্যাত মানুষ, একদম বিখ্যাত মানে না স্টারের চেয়েও বড় আর কি, অনেক অনেক। এবং তোমার তো সার্কেল অ্যাকচুয়ালি সেটাও হতে পারতো, তাই না? হতেই পারতো, কিন্তু সেটা তো নয় না। এবং তুমি সেটার থেকে আলাদা করে রেখে তোমার কাজের জগৎটা আলাদা, তোমার নিজের একটা পার্সোনাল জগৎ আছে, যেখানে তোমার খেলাধুলা আছে, যেখানে তোমার কলকাতায় থাকা মানে এই যে নিজের মতো করে একটা থাকা আছে। এটা আমার মনে হয় যেটা তুমি বললে যে চুজ করা, এটাও তো তুমিই চুজ করেছো বোধহয়, মানে একদম চুজ করেছি, বিকজ আমি নিজেকেও হারিয়ে যেতে দেখেছো? নিশ্চয়ই দেখেছি। বলিউডের মতন জায়গায় তুমি হারাবে না, সেটা হতে পারে না। মানে বলিউড জায়গাটাই এমন, এত অ্যাম্বিশিয়াস সিটি। এখন যদি গ্রামগঞ্জন থেকে একটা ছেলে কলকাতায় উঠে আসে, ও এক্স্যাক্টলি ওটাই হবে, হারিয়ে যাবে এখানে, এই চমক ধমকের মধ্যে হারিয়ে যাবে। তো সো সেম, মানে আমিও এরকম হয়েছে, হারিয়েছি। বাট দেন ওটা ধীরে ধীরে আস্তে আস্তে তুমি বুঝতে পারো জিনিসগুলো, তখন তোমার সারাউন্ডিংটা তুমি ওরকম সেট আপ করো। আমি যদি এরকম জীবন কাটাতে চাই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, সো দ্যাট আই ক্যান প্রিভেল মাই স্যানিটি, বিকজ আই নো এফেক্ট তোমাকে যে কোনো জিনিস করতে পারে। যেরকম বলে না, একটা লোক যে সবসময় অ্যাংজাইটিতে ভোগে, ওর অ্যাংজাইটি থেকে তোমাদেরকে ট্রিগার করে দিতে পারে, করে তো একটা লোক। তো ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড পিপল হু আর অ্যাংজাইটি। সো অনেকে যখন আমাকে বলে যে এই ছেলেটা না মাল্টিটাস্কিং, সো আই হেট দ্যাট ওয়ার্ড মাল্টিটাস্কিং। বাট পিপল পৃথিবীতে সব দে লাভ মাল্টিটাস্কিং পিপল। আর মাল্টিটাস্কিং আমার এই জন্য ভয় লাগে, দে গিভ মি অ্যাংজাইটি। রোজ সব কাজ ফটফট 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 করে দেয়, আর আমার বিশ্বাস ফটফট 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 সব কাজ হয় না। তুমি নিজে মাল্টিটাস্ক করতে একদম পছন্দ করো না? করলেও মানে আমি করতাম, বাট দ্যাট মাল্টিটাস্কিং থেকে আমি যা শিখলাম, দ্যাট মাল্টিটাস্কিং গিভস মি অ্যাংজাইটি। সো আই স্টার্টেড অ্যাভয়েডিং ইভেন মাল্টিটাস্কিং পিপল, অ্যান্ড নিজে মাল্টিটাস্কিং নিজেও
একটাতে ফোকাস করে দিই, হুম ওতে লাইফ স্লো হয়ে যায় একটু, হুম হুম বাট দ্যাটস ফাইন। তোমার জন্য ইটস ওকে, ইয়া, ইটস ওকে, দ্যাটস মোর পিসফুল। মোর পিসফুল। সো নাও এখন আর স্লোটাকে গালাগালি আর মনে হয় না। কেউ যদি বলে না এ স্লো খুব, তাই না, থ্যাংক ইউ বাবা, তুই আমাকে স্লো বলেছিস, ভেরি গুড, আমার কাছে আসবি না তাহলে। যেরকম অনেকে বলে যে সুজিত, মানে অনেকে লেখে স্লো বার্ন ফিল্ম, আজকাল স্লো বার্ন হয়েছে না, স্লো বার্ন ফিল্ম। আরে স্লো বার্ন ফিল্ম কি দেখবো ওটা? তো ওটা আমার জন্য খুব ভালো হয় না, খুব ভালো হয়েছে। কেন কি সিনেমায় যদি ঢুকতো তাহলে আমার ফিল্মটাকে আজে বাজে বকে যেত। স্লো বার্ন ফিল্ম তো ওর সাথে কোনো ম্যাচিং নেই, তাই জন্য আই এম গেটিং মাই অডিয়েন্সেস উইচ ইজ ফাইন। So anxiety, I have only issue with people who have this multitasking and anxiety habits. তুমি তোমার আশেপাশে তাদেরকে রাখো না? একদমই রাখি না আমি। আর নেই যে বলবো না, আছে, সব আছে, বাট ওকে আমি একটা ওয়াল ক্রিয়েট করে নিয়েছি, ফিল্টার আউট করে নাও। মানে যেদিনকে ধরো আমার শুটিং করতে গেছি, খুব ইম্পর্টেন্ট শুটিং, আউটডোর শুরু করবো, বৃষ্টি শুরু হলো, দ্যাটস অ্যান অ্যাংশাস মোমেন্ট ফর এভরিওয়ান, রাইট? অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি ফুটবল আনিয়েছি, শার্ট ফার্ট খুলে, জামা খুলে, বৃষ্টিতে খেলেছো, বৃষ্টিতে ভিজে চলে গেছি। হোয়াট ক্যান আই ডু, টেল মি, তুমি বলো ওই মোমেন্টে আমি কি করতে পারি? অ্যাংশাস হতে পারো, আর কিচ্ছু করতে পারো না। ম্যাক্স এটা করতে পারি কি, আউটডোর শুটটাকে ইনডোরে নিয়ে যেতে পারি। আউটডোরটাকে ইনডোরে নিয়ে কোনো মানে নেই, আর সেটা এই মুহূর্তে হবে না। আরেকটা করতে পারি, ঢেকে ঢেকে কভার করে শুট করে নিতে পারি। চলো কভার করে একটা গ্রিন স্ক্রিন লাগিয়ে শুট করে নিলাম, এটাই করতে পারি। আর আদারওয়াইজ বলতে পারি যে গড গিফটেড বৃষ্টি, আজকে এনজয় দ্য বৃষ্টি, কালকে হবে শুট, দেখে নেবো। So it's as simple as this. The three choices you have. Right. What choice you make? কিন্তু কি আমি তো বলিনি বৃষ্টি হবে যে, আমি তো জানতাম না, হয়ে গেছে এখন। That's a nature's call. So I've tried to see something. ধরো আমি এইখানে শুট করতে হবে, আমি আর রনিকে বললাম, রনি আমার খুব, রনির কথা বলিনি, রনি লাহিড়ী ইজ মাই প্রোডিউসার, হি ইজ অলসো চিলড আউট। ও একদম আমার মতনই চুপচাপ, করলো গোয়াতে ঘুরতে চলে গেল, মানালি ঘুরতে চলে গেল, এই ঘুরতে চলে গেছে। ও আমার আশেপাশে সবসময় থাকে, কেন হি ইজ প্রডিউসড অল মাই ফিল্ম। ও এতটাই নর্মাল ছিল, ও অ্যাংজাইটি পছন্দ করে না। ধরো আমার এই শটটা চাই, এরকম খুব প্ল্যান করেছি, এই করেছি, পেলাম না, এরকম অন্য কোথাও পেলে আমি শ্যুট করে দেবো, আমার কোনো অসুবিধা হয় না। এই ফিল্মে আই ওয়ান্ট টু টক এরকম অনেক মোমেন্টস আছে যেগুলোতে, আচ্ছা এটা হচ্ছে না, এটা পারবে, হ্যাঁ। অবিতা বলে, অবিতা কেমন লাগছে? অবিতা হ্যাঁ ভালো লাগবে, এটাও তোমার ন্যারেটিভের সাথে ম্যাচ করছে, গুড, লেটস পুট ইট। একটা জিনিস আমার দরকার, কারণ আমার যদি দরকার, ওটার জন্য আমার পেশেন্স হতেই হবে না। আমি যদি বলি এই ক্লোজ আপটা আমার দরকার, এই সান অ্যাঙ্গেল এত তো চাই আমার, তো ওটার জন্য আমাকে করতে হবে। ওটার জন্য আমি অ্যাংজাইটি করে কি করবো? ইয়েস, আই হ্যাভ টু বি রেডি। শর্টটা ওই কোনো মোমেন্টে হলো, করে নিলাম, স্ক্রিপ্ট হয়ে গেল। তো আমি সেটে, আমি বেশিক্ষণ সময় নিই না শ্যুট করতে, আমার শ্যুট খুব ফাস্ট। এমনও না যে আমি 20 টেক্স 30 টেক্সের জন্য চলে যাচ্ছি। টেক 1, টেক 2, আই এম আউট, হ্যাপি। টেক 3 ম্যাক্স, টেক 4, কোনো সময় আটকে গেলাম তো 6 টেক 7 টেকে গেলাম। রেয়ারলি হয়েছে পুরো ফিল্মে কোনো হয়তো শটে আমি আটকে গিয়ে ধরো 10টা টেক কি 12টা টেক নিয়েছি। আদারওয়াইজ টেক 1, টেক 2, মানে আমি প্রিপারেশনটাই ওরকম চলে আমার ওয়ার্কশপে। আর সব অ্যাক্টরদের ধাঁচ তো আলাদা হয়। কেউ অ্যাক্টর আছে যে প্রথম টেকেই বেস্ট, মানে ন্যাচুরাল একদম। আর কোনো অ্যাক্টর আছে একটা টেকে একটু কিছু জানলো, একটু টেক্স টাইম টু আন্ডারস্ট্যান্ড। সো ওইটা আমি চেষ্টা করি, মানে আগেই বুঝে নি জিনিসটা। তুমি বোধহয় একটা ইন্টারভিউতে বলছিলে ইরফান খানের মধ্যে বোধহয় এটা ছিল যে ও বারবার টেক দিতে চাইতো। তো ওরকমই সব মানুষের মধ্যে আলাদা আলাদা আলাদা, সবার অ্যাপ্রোচটা আলাদা। অ্যান্ড আর কি হয় বলতো, রোল ক্যামেরা অ্যাকশন বললেই না নড়ে যায় সব, তার আগে অবধি সব ঠিক আছে। কারেক্ট। রোল ক্যামেরা অ্যাকশন বললেই সবাই ভুলে যায় সব, তো ওটা একটা প্রবলেম। সো ইউ হ্যাভ টু,
ওই সিচুয়েশনটাকে কি করে করবে, তো ওইটা তো আই নেভার, আমার জন্য ওই পারফরমেন্সটার মধ্যেই ঢুকে থাকি যে ওটা যদি হয়ে গেল, আমি পেয়ে গেলাম, আই মুভ অন। বা একটা দুটো চেষ্টা করলাম একটু এক্সট্রা, বাট জবরদস্তি হয় না সিনেমাতে, জবরদস্তি অ্যাক্টিং করিয়ে ওটা হয় না, ওটা না বোঝা যায় ফাইনালি যেটা খুব স্ট্রেসফুল হয়ে শুট হচ্ছে। তুমি যেমন বোধহয় কোনো একটা ভিডিওতে তোমার দেখেছিলাম আমি বেশ কিছুদিন আগে, ইনফ্যাক্ট অনেকদিন আগে, মানে বোধহয় 4-5 বছর আগে, পিকুর পরে তুমি একটা সম্ভবত ওই সিনটা নিয়ে কথা বলছিলে, নাইফ সিনটা নিয়ে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, যেখানে তুমি জাস্ট ওই মোমেন্টটার জন্য ওয়েট করছিলে যেখানে ওইটা ন্যাচারালি ঘটবে, তুমি একটা পয়েন্টে ছেড়ে দিয়েছিলে। অফকোর্স ওই মোমেন্টটা ছেড়ে দিয়েছিলাম। সো ওটা পরিষ্কার হতে বলা আছে ওই ভিডিওতে, মনে পড়লো, রাইট। এরকম হয় যে তুমি দেখো, ব্লক তো সবাই হয়ে যায় না, যেরকম রাইটার্স ব্লক হয়, অ্যাক্টার্স ব্লক হয়, ডিরেক্টরস ব্লক হয় তো। আমি যখন ব্লক হয়ে যায় তখন আমি আই ডোন্ট থিঙ্ক টু মাচ, তখন আমি স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টে যেইটুকু যা লেখা আছে আমি ওটা ক্যাপচার করে দিই, বিকজ আমি জানি এই ব্লকটাকে যদি আমি এখন ফাইট করতে যাই অনেক কিছু ঝামেলা হবে, নিজেরও অ্যাংজাইটি হবে, পুরো সেটেরও অ্যাংজাইটি হবে। আমার অ্যাংজাইটি আবার অন্যরকম দিয়ে, ছোট ছোট জিনিসে। কিরকম? প্রোডাকশন, মেয়েদের জন্য, মেয়েরা থাকে সেটে, তো অর্ধেক প্রোডাকশনওয়ালা মেয়েদের টয়লেটই ভুলে যায়, তাই বলে ওদের জন্য টয়লেটের ব্যবস্থা করেছিস? না, তোর এটা কি করে ভুলে যাস আমি যেটা বুঝতে পারি না, যে মেয়েরা একটা অন্য একটা টয়লেটে যাবে এটা ভুলে যাবে। তাহলে মেয়েরা ইউনিটে আছে, ওদের জন্য আলাদা ব্যবস্থা কর, মানে একটা করা উচিত তো, যেরকম ছেলেদের ব্যবস্থা আছে একটা, মেয়েদেরও একটা ব্যবস্থা উচিত। এইগুলো নিয়ে আমার প্যানিক বেশি হয়, এইগুলো নিয়ে বকাবকি অনেক খায় প্রোডাকশন বলে আমার। তোমার রাগ হয় এইগুলো নিয়ে? একদম হয়। আমি বললাম কি করে তুই ভাববিলে যে ওরা করবে না, ওদের ডিফারেন্ট প্যাটার্ন আছে একটা, ওদের নিজেদের তো ব্যবস্থা তো করতে হবে না। তো আমার সব থেকে বেশি প্রোডাকশনের ঝামেলা এইগুলো নিয়ে হয়, ওই বিকজ প্রোডাকশন ওনারা সবসময় বলে না এখান দিয়ে টাকাটা বাঁচিয়ে দিয়ে এখানে, খাওয়া দাওয়াতে টাকা বাঁচাবি না, সব থেকে আগে ফুডে টাকা বাঁচায়, তো ওতে গালাগালি খায় আমার কাছে। আর এইটাতে খায় কি, মেয়েদের যারা আসছে ক্রুতে ওদের জন্য পুরো ব্যবস্থা আছে কিনা, এইটা। অ্যান্ড অ্যাক্টরদের কমফর্ট, বিকজ অ্যাক্টররা ওরা এমন একটা ব্রিড, ওদের কমফর্ট না দিলে না ওই অ্যাকশন বলার পরে ওই জিনিসটা হবে না, বিকজ যদি অন্য জিনিস সব ডিসকমফর্ট থাকে না, তো ওই ডিসকমফর্টটা ক্যামেরার আগেও আসবে। সো ওইটা যেন আমি বলি যে অ্যাক্টরদের যেন কোনো ডিসকমফর্ট না হয়, বাকিরা টেকনিশিয়ান উই ক্যান স্টিল ম্যানেজ করে নেবো একটু এদিক ওদিক করে, বাট অ্যাক্টরদেরকে মানে ওরা ছবিটা চোখে মুখে দেখা যাবে, এবং তোমার কথা ওরাই বলবে। হ্যাঁ, মানে ইরিটেশন ওটা দেখে বুঝতে পারবে তুমি, ওটা স্ক্রিনের শটে দেখেই বুঝতে পারে এরকে আজকে কমফর্ট জোন দেয়নি, একে খাওয়ানো হয়নি ভালো করে, অ্যাক্টরটা একদম পারফর্মই করতে পারবে না সেদিন। এরকম হয়, টাইম লাগে অনেক সময়, বাট শিখে গেছি এখন ওই একটা সাইড দিয়ে কোনো অসুবিধা নেই, ওই প্রোডাকশনের সাথে আমার ওইটাই ঝামেলা হয়। আমি প্রোডাকশনের সাথে এইটা ঝামেলা হয় না যে আমাকে লোকেশন দিলি কি না দিলি, ওটা আমি ঠিক করে নেবো ম্যানেজ, লাইটিং কি করে করতে হবে, কস্টিউমটা কি করে জোগাড় করে নিতে হবে, কিছুর ভুল হলে এই কালারটা না হলে ওই কালারটা ম্যানেজ করে নেবো, দ্যাটস ফাইন। বাট বেসিক ব্যবস্থাতে ঝামেলা হয়, তুমি যখন হয় না। আর আমি স্ক্রিপ্ট করার পরে আমার বেশি সময় ওয়েস্ট করতে ইচ্ছে করে না, মানে তাড়াতাড়ি শুট করতে ইচ্ছে করে। স্ক্রিপ্ট হয়ে গেল মানে আই ওয়ান্ট টু ফিনিশ দ্য ফিল্ম কুইকলি, তখন আমার আই এম নট পেশেন্ট এনাফ। স্ক্রিপ্টের জন্য 2 বছর ধরে বসে ওয়েট করে বানিয়েছি, সিনেমা আমি 1 মাস 1.5 মাসে 2 মাসের মধ্যে শেষ করে দিই। তুমি যখন একটা ছবির পিছনে প্রি প্রোডাকশনে অনেকটা, তুমি কি ওরকম খুবই স্পেসিফিক জিনিসপত্র করো, নাকি তুমি মানে খুব ন্যাচারাল রাখো বিষয়টাকে? না, ওটাকে ন্যাচারালি রাখি, মানে স্পেসিফিক করি কিন্তু ওটাকে ন্যাচারাল রেখে করি। মানে এই না যে মানে যদি আমি করলাম, ধরো রনি বললো যে না এটা পসিবল না, হতেই পারে ও পসিবল না, তো অ্যান্ড রনি ওয়ার্কস অ্যাজ এ ভেরি ক্রিয়েটিভ ডিরেক্টর অলসো, মানে শুধু প্রডিউসার নাও, ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করে। সো আমাদের মধ্যে সম্পর্কটা ওরকমই, খুব ফর্চুনেট আই এম ইন দ্যাট সেন্স, কি দুজনেই আমরা ওরকম পাওয়া যায় না, হ্যাঁ খুবই পাওয়া যায় না। তো এটা দিতে পারছি না, এটা হবে না সুইদা, তাহলে ঠিক আছে, তাই এটা ব্যবস্থা করছি। মানে আমরা স্পেসিফিক তো হতেই হয়, সিনেমাতে কিছু কিছু স্পেসিফিক হতেই হবে, ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ডিটেলিং অ্যান্ড এভরিথিং।
বাট ওগুলো সব পিসফুলি ম্যানেজ করা যায় ইফ ইউ আর নাইস টিম অ্যারাউন্ড। ভালো টিম থাকলে। আর আমি তো অনেক দিন ধরে কাজ করছি, আমি সেম টিমের সাথেই কাজ করেছি লাস্ট 20 ইয়ার্স। আমার প্রোডাকশন ডিজাইনারও সেম, আমার এডিটারও সেম, সিনেমাটোগ্রাফারও মোরালেস সেম, প্রডিউসারও সেম, প্রোডাকশন ম্যানেজারও সেম, আচ্ছা, সবই সেম? সব সেম। কস্টিউম ডিজাইনার সেম। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল 2000-এ, তখন থেকে ও করতে শুরু করেছে। তো সো দোজ, আমার কাস্টিং ডিরেক্টরও সেম। উই নো ইচ আদার লাস্ট 30 ইয়ার্স। তো আমাদের একদম ভেরি ক্লোজ নেট টিম। ওতে বাজেটটাও কন্ট্রোল থাকে আমাদের, বিকজ আমরা নিজেদেরকে এমন হয়ে চিনি যে দের ইজ নো প্রবলেম অফ গোয়িং রং। উই নো হোয়াট এক্স্যাক্টলি কি কথা বলছি, কি জিনিসটা দরকার এই ফ্রেমটার জন্য। অনেকে আছে, অনেক সময় হয় একটা পার্টিকুলার ফ্রেমের জন্য এটা লাগবেই, বাট ওটার জন্য অত মাথা খারাপ করার দরকার নেই। মানে ইফ ইউ আর অ্যাডভান্স প্ল্যান করো না। আমার প্রি প্রোডাকশন খুব স্ট্রং করি। শুটিং এ উই ডোন্ট হ্যাভ কিপ দ্য স্কোপ অনলি ফর এনি কনফিউশন। হ্যাঁ, হলো হয়তো ওয়াল কালারটা ঠিক ম্যাচ করলো না, আর অভিজ্ঞতা লাইটিং করার পরে তখন হয়তো বললাম চলো ওয়েট করি, রিপেন্ট করে নেয়। ওইটা করতে আর শোকাতে যা টাইম লাগে। আর আমার সাথে যে অ্যাক্টরগুলো আছে, যারা আসে, ইভেন তুমি মেইন স্ট্রিম যারা বলছো, এই যে অভিষেক কাজ করেছে বা মিস্টার বচ্চন, ওদের আমার থেকে কিন্তু যে বেসিক একটা চয়েস এন্ড আকাঙ্ক্ষা, ওটাও কিন্তু ওই কমার্শিয়াল সিনেমার মতো না। ওরা জানে যে আমরা এই ফ্যামিলিতে ঢুকছি, এই গ্রুপে ঢুকছি সুজিতের, এইখানে সবকিছু একটু বাঙালিয়ানের মতন সিম্পল, হাসতে ঝালমুড়ি খেয়ে চাকের এরকম করেই হবে। মানে তারাও এটা নিয়ে অ্যাকসেপ্ট করে ঢোকে। আদারওয়াইজ হবে না ছবি, হবে না একদম। মানে তাহলে তো আমরা দুজনে একদম আলাদা, ক্ল্যাশ হয়ে যাবে। সো হুইচ ইজ ভেরি গুড। রাইট, একদমই তাই। সরদার উধাম আমি যখন করেছি, ভিকি কৌশল যেরকম ঢুকেছে ওর মধ্যে, ও জেনে ঢুকেছে যে আমি সুজিতদার গ্রুপে ঢুকছি। অনেকরা বাংলা কথা বলবে, আমি কিছুই বুঝতে পারবো না, আমাকে অবজার্ভার হিসেবে শুনতে হবে। অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো হ্যাঁ দাদা, আমি समझ गया आप क्या बात कर रहे हो, नो प्रॉब्लम, এরকম বলে। আমি বাংলায় চালিয়ে যাচ্ছি, অভিজ্ঞতা আমি কি যে বলছি কেউ বুঝতে পারছে। হ্যাঁ, তোমার বেশিরভাগ টিমটা বাঙালি। হ্যাঁ, মোরালেস। তো চলতে থাকে এরকম। সো দ্যাটস ওকে। তুমি যখন একটা কাস্টিং করো, ধরো একটা লেখা লিখলে, তখন তুমি ভাবলে যে এই লোকটা আমি কাস্ট করবো, সেটার কি কোনো মানে স্পেসিফিক প্রসেস আছে নাকি? তোমার মনে হয় যে প্রথম থেকে যখন লিখছো তখনই কারো কথা মাথায় চলে আসে? একদমই আছে। একদম। দুটো আমি ভাবি যে সিনেমা বানাতে গেলে অনলি দুটো ডিপার্টমেন্ট উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। রেস্ট ইজ টেলিস্কোপের মতন জোগাড় হয়ে যাবে। ওটা হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড কাস্ট। রেস্ট অল আর ফ্লেক্সিবল। এই দুটোতে ফ্লেক্সিবল হওয়া যাবে না। এই ওকে দে, থ্যাংক ইউ ভাই। So it is script and cast. I think এই দুটোই সিনেমাটাকে বানায়, বিকজ স্ক্রিপ্ট এন্ড কাস্ট থিয়েটারে কি চাই বল? থিয়েটারে স্ক্রিপ্ট এন্ড কাস্ট আর বাকিটা তো ওই টেলিস্কোপ, কিছু না হলেও হয়ে যাবে। কিছু না হলেও স্টেজে যদি কিছু না হয় তাও তুই ভেবে নিতে পারবি এটা ইমাজিনারি। হ্যাঁ, ইমাজিনারি হতে পারে। সো সিনেমা অলসো ইজ এক্সটেনশন অফ থিয়েটার। কারেক্ট। So the core factor remains like theatre. Script and actor. Ami as a director is just giving a little vision to it. বা যেরকম আমি স্ক্রিপ্টটা লিখেছি বা করিয়েছি, যেরকম স্ক্রিপ্টটা করতে চাই বা কিরকম বলতে চাই। সো ইট নিডস ভেরি ডিপ অ্যাটেনশন। কি অনেকে সিনেমা করে যে অ্যাক্টরটা যেন ফুটে বেরিয়ে আসে, রাইট? আমি সিনেমা করি যেন অ্যাক্টরটা ফুটে না আসে, বাকি সব হয়ে যায়। অ্যাক্টরটা যেন মিশে যায়। কারেক্ট। ক্রাউডে যেন মিশে যায় ক্রাউড। ও অ্যাক্টরটা যেন ক্রাউড থেকে লিপ আউট না করে। অনেকের আছে কি লিপ আউট করা উচিত, বাট মাই থিওরি ইজ নট লিপিং আউট। মানে এমন মিশে যাবে কি আমি বুঝতেই পারলাম না কি ও আছে ফিল্মে, শুধু ক্যারেক্টারটা নিয়ে বাড়ি গেলাম। সো আমি ওই চোখ দিয়ে কাস্টিংটা করি। যেরকম অনেকে বারণ করেছিল অভিষেকের সাথে কেন করছো ফিল্ম, কি করেছো, বাট আমি দেখেছি, আমি বুঝে গেছিলাম যে অভিষেক ইজ অর্জুন সেন, অভিষেক ইজ নট অভিষেক ইন দ্য ফিল্ম। রাইট, একদমই তাই।
একদমই তাই। সেম উইথ অরুণ, যদি তুমি ডায়ানকে দেখো অক্টোবর ও নেই। সবচেয়ে বড় এক্সাম্পল হলো মির্জাতে তো অমিতাভ বচ্চনকে আমার তো মনেই নেই ওটা অমিতাভ বচ্চন একটা Correct, পয়েন্টের correct. পর। এত অদ্ভুত করেছেন উনি। অদ্ভুত, আমি একটা পয়েন্টের পর ভুলে গেছিলাম ওটা অমিতাভ বচ্চন। রাইট, রাইট, ইট ইজ। সো ওইটা যদি দেখতে পাও দেন ইউ আর ডান। ওটাকে দেখতে, ওটার জন্য একটা থার্ড, নিজের একটা সিক্স সেন্স লাগে। স্ক্রিপ্টে তুমি কি দেখেছো, সো ইটস দের ইজ নো পার্টিকুলার ফর্মুলা টু ইট। অবভিয়াসলি, হ্যাঁ। মানে ওটা একটা একটা গাট ফিলিং, মোর অর লেস আ লট অফ থিং গোজ উইথ গাট ফিলিং। এই যে অনেকে হয়তো বলবে যে ইন্টেলেকচুয়ালাইজ আমরা করতে পারি, অনেক ভাট বলে দেবে, বাট অ্যাকচুয়ালি ইটস গাট আ লট অফ থিংস অ্যান্ড ইট হ্যাপেন্স। রাইট। এবং গাট নেভার লাইজ বলে তো সবাই, আমি তো এটাতে খুব বিশ্বাস করি। একদম, একদম। গাট নেভার লাইজ, কারণ প্রথম যে জিনিসটা মনে হয় অনেক সময় ইনস্টিংটিভলি, ওইটাই কিন্তু ফাইনালি গিয়ে দেখা যায় যে ওটা না শুনে ভুল করেছি। বাট ওই ইনস্টিংটিংটাই তো ক্রিয়েটিভিটি। হ্যাঁ, একদমই তাই। ওই ইনস্টিংটাকে তো ক্রিয়েটিভিটি বলা হয়। আর্ট ওটাই হয়, ইনস্টিংক্টে যেটা হলো ওইটা। কিন্তু অনেক লোককে দেখেছি যারা ইনস্টিংক্টের কথা খুব একটা শোনে না, ফর্মুলার কথা ভাবে, তাদের আর্টটা পৌঁছায় না। না, সবাই আমরা শিখে যাবো আস্তে আস্তে। আমি যেরকম শিখে গেছি আস্তে 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 শিখছি, এখনো শিখিনি, চলছে। হ্যাঁ, তোমার যেরকম তুমি দেখবে অপুর সংসারে, আমি বলেছি সবাইকে, সবাই পথের পাঁচালীর কথা বলে, অপুর সংসারের কথা বলে, অপরাজিতের কথা কিন্তু খুব কম বলে লোকে। বাট দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস অফ রে। ওই যে টিনেজ টার্ময়েল, ওই যে ক্ল্যাশ উইথ জেনারেশন যেটা দেখিয়েছে, উইথ দ্য মাদার ভিলেজ, অ্যান্ড ও কোথায় যেতে চায়, ওর যে ড্রিমস, অ্যান্ড ওর মার সাথে যে, অ্যান্ড দ্যাট কাস্টিং অফ দ্যাট বয় ইজ আউটস্ট্যান্ডিং। আই থিঙ্ক আমি এরকম কাস্টিং আমি দেখিনি, অদ্ভুত কাস্টিং। ওই ফিল্মটা তুমি দেখবে, মানে কোনো, ইটস সো মডার্ন। হ্যাঁ, একদমই। এবং ওই তুমি যেটা বললে আজকালকার সাথে ম্যাচ করে যাবে ওটা। চলে আসাটা, শহরে আসাটা, ওই প্রেস, ওই একটা ওরম বাড়ি, ওরম পুরো জায়গাটা থেকে, ও রুট থেকে বেরিয়ে এসে এটা করতে চাইছে। এট দ্য সেম টাইম ওর টার্ময়েল, আমি কি ওটা ভুলে যাচ্ছি নাকি আমি ওই আনসেড অনেকগুলো জিনিস ছিল। মায়ের মায়াটা টানছে। কারেক্ট, একদম। মা যদি ওকে যা বেটা ছেড়ে দে, তাহলে কিন্তু টানটা পেতো না। আর ইউ গেটিং আ পয়েন্ট? আর ওরও যদি, এখন সবাই এক্সপেকটেশন থাকে না, তুমি কি করবে এখন, ওটা তো আমাদের লাইফের সাথে সো ট্রুথ না। when we want to go and free ourselves, তখন যে ফ্যামিলির কথা ছিল না, তখন কি জানি একটা আটকে দিল আমাদেরকে, মানে পিছন দিয়ে টান দিয়ে দিল কেউ। ঠিক। সো দ্যাটস হাউ কাস্টিং ইজ অল অ্যাবাউট দ্যাট। কি ওই যে নট কাস্টিং, মানে জেনারেলি ওই যে কাস্টিং অফ দ্যাট বয় ইজ, আমার সবসময়, আমরা দুর্গাকে নিয়ে বলছি কাস্টিং, এন্ড অফকোর্স দে আর, বাট আমার হচ্ছে ওই অপরাজিতার ওই ছেলেটা যে কাস্টিং ইজ লাইক, অফকোর্স বয়স্ক মহিলা, কতদিন লাস্ট 100 বছর ধরে ওটাই, 80 বছর ধরে ওটাই ডিসকাশন চলছে। হ্যাঁ, একদম একদম। তো কাস্ট নিয়ে ইজ, আই ফলো রেজ ওয়ার্ক কোয়াইট। তুমি তো খুবই রে দ্বারা ইন্সপায়ার্ড, মানে পুরো সম্পূর্ণভাবে রে দ্বারা ইন্সপায়ার্ড। এবং ইনফ্যাক্ট আমি তোমার এই ছবিটাতেও, মানে ইনফ্যাক্ট বোধহয় কোথাও বলছিল তুমি, এই ছবিটাতেও যেভাবে তুমি ওই ছোট্ট বাচ্চাটাকে ক্যাপচার করছো, রে ইন্সপায়ার্ড। চোখ দিয়ে অনেক কথা না, আমি ডায়লগস গুলো ইংলিশে ছিল, বিকজ আমেরিকান মেয়ে ইংলিশে বলবে, হিন্দিতেও ছিল, বাট আমি বললাম ডায়লগ ছাড়া যদি দেখি কি হয়। সো অনেক ডায়লগ আমি উড়িয়ে দিয়েছি, জাস্ট ওকে বসে আছে তাকাচ্ছে, ওগুলো রেখেছি। তো আই থিঙ্ক ওটা বেশি বাবাকে একটা কোয়েশ্চেনে ফেলে দেয়, বাবাকে একটা কোথাও একটা, মানে দাঁড় করিয়ে দেয়, কোথাও একটা প্রবিং এর মধ্যে দাঁড় করিয়ে দেয়, কি আমি যেগুলো করেছি ঠিক করেছি কি না করিনি, উইথ মাই জব, উইথ মাই ইগো, উইথ মাই অ্যাম্বিশনস, আমি কোথাও না কোথাও তো একটা ডিস্টেন্স ক্রিয়েট করেছি না আমার বাচ্চার সাথে। সো ওইটা পুরো ওই কোয়েশ্চেনটাতে ওকে দাঁড় করিয়ে দেয়, একদম নেকেডলি দাঁড় করিয়ে দেয়, উইদাউট সেইং এনিথিং। তোমার কাছ থেকে তুমি কি আগে থেকে, ধরো এখন যদি তোমায় জিজ্ঞেস করি, আচ্ছা সুজিতবাবু আপনার কাছ থেকে আমরা কিরম কাজ পেতে চলেছি, এই ধরনের প্রশ্ন তো আমি জেনারেলি করি না, বাট তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ এই কথাটা, তাহলে কি তোমার কাছে কোনো উত্তর আছে যে আমি এই ধরনের সিনেমা বা এই সিনেমাটা নেক্সট বানাতে চাই, বা এইরকম সিনেমা, এই গল্প বলতে চাই, কোনো উত্তর আছে? আমার উত্তর আছে, আমার কাছে কি করব না,
সেটা আছে, সেটা আছে, কিন্তু কি করবে সেটা উঠতে হবে। সেটা নেই। সেটা আমি বলি না, আমি গল্পকে চেস করিনি কোনোদিন, গল্প এসে গেছে, হয়ে গেছে। এবং তুমি ওয়েট করো। হ্যাঁ, বাট কাপল অফ আইডিয়াস আমি চিন্তা করছি, আমরা মি অ্যান্ড রাইটার্স আর থিঙ্কিং অ্যাবাউট ইট, বাট মিউজিক্যাল করবো না, আমি পারবো না। আই এম স্কেয়ার্ড অফ মিউজিক্যাল, সো আমি মিউজিক্যাল করবো না। Just কেন? মিউজিক্যাল নিয়ে আমার একটু কনভিকশনের অভাব আছে। হ্যাঁ আছে, আচ্ছা, মিউজিক্যালটা আমি করতে পারবো না। আমি আননেসেসারি একটা ভায়োলেন্ট ফিল্ম or অ্যাকশন ফিল্ম ওটা করতে পারবো না, সো আই উইল নট ডু ইট। অ্যাকশন উইল বি দেন ইন এ ডিফারেন্ট ফর্ম, বাট নট লাইক কনভেনশনাল ওয়েতে আমরা যেটা বলি। সো এই দুটো আই ডোন্ট থিঙ্ক আই উইল গেট ইনটু। আর ইয়া, তোমার যে জিজ্ঞেস বাকি করি, আরেকটা ভিকি ডোনারের মধ্যে, ভিকি ডোনারের যে আফটার টেস্টটা, যে ফ্লেভারটা, ওই ফ্লেভারের আরেকটা সিনেমা সুইচ বানাবে আর কোনদিন? যদি ওরকম কিছু আইডিয়া লাগে, আমি হয়তো মেবি আরেকটু যে মিস্টেক্স গুলো করেছি ভিকি ডোনারে, ওই মিস্টেক্স গুলো হয়তো রিপিট করবো না, বাট আই উইল ডু আ লিটল বিট মোর লেস মেলোড্রামাটিক। লেস মেলোড্রামাটিক? তোমার ভিকি ডোনার মেলোড্রামাটিক মনে হয়? কিছু কিছু জায়গায় তো আছে। সেটা তো মানে খুব দারুণ ভাবে অ্যাকসেপ্টেডও ছিল। হ্যাঁ, বাট তার মানে এটা না যে আমি মিস্টেক করিনি, অ্যাকসেপ্ট করেছি বলে তার মানে এটা না যে মানে একদম খুব দারুণ ছবি, অনেক মিস্টেক্স রয়েছে। কিন্তু সেই পয়েন্টটা কনভিকশন দিয়ে করেছিলেন। অফকোর্স, তখন তো ওটা তো করার পরে তুমি বুঝতে পারো না অনেক কিছু, আর তাও অনেকটা পরে এসে আমার মনে হয় অনেক পরে। হ্যাঁ, তখন তুমি দেখছো বা একটু ছবি, একটু নিজেকে ডিস্টেন্স হয়ে দেখছো, হলে গিয়ে দৌড়ে দৌড়ে দেখতাম, অডিয়েন্সদের সাথে দেখছি, একটা ডিস্টেন্স দিয়ে দেখছি, বানিয়ে দিয়েছি। এখন তো আমার কন্ট্রোলের বাইরে। ঠিক, একবার হলে রিলিজ হয়ে গেছে মানে ইটস নো, বেরিয়ে গেল। তখন যে তুমি দেখছো একটা পার্সপেক্টিভ থেকে, একটা ডিফারেন্ট লেন্স দিয়ে দেখছো, তখন ইউ ফাইন্ড লট অফ মিস্টেক্স। আমার মধ্যে কোনো অসুবিধা নেই ওই মিস্টেকগুলো নেক্সট ডে কারেক্ট করতে, অনেক এরকম থাকে। অ্যান্ড ইটস বেটার দ্যাট ইউ লার্ন ফ্রম দোজ মিস্টেক্স অ্যান্ড মুভ অন। রাইট। না, বাট তুমি অনেকে আছে ফার্স্ট ফিল্ম, প্রথম ছবিটা একদম জিনিয়াস বানায়, হ্যাঁ একদম, অনেকেই আছে। তারপরে আস্তে 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 ইউ ক্যান সি। আর উল্টো আছে। হ্যাঁ, আমার উল্টো হয়। হ্যাঁ, আমার আই থিঙ্ক আমার মনে হয় কোথাও উল্টো হচ্ছে কোথাও। তোমার উল্টো হচ্ছে কিনা জানি না, কারণ আমার তো মনে হয় ভিকি ডোনার ইজ এ ব্রিলিয়ান্ট টেক। সেই মুহূর্তে তো ভিকি ডোনার একটা শিফট এনেছিল। অফকোর্স একটা শিফট এনেছিল ওভারঅল কমার্শিয়াল সিনেমার অ্যাপ্রোচে। শিফট হওয়ার পেছনে একটা তো পয়েন্ট আছে ভিকি ডোনারের। ওটা আমার কোনো প্ল্যান করা ছিল না, হয়ে গেছে। obviously, ওটা কোনো প্ল্যান করা ছিল না, ইট হ্যাপেন্ড। আই লাইক, আমার আইডিয়াও ছিল না যে এত লোক দেখবে ওই ছবিটা। হ্যাঁ, আয়ুষ্মান খুরানাকে একটা অন্যভাবে লোকে পেয়ে গেল, রাইট। এবং তারপর ও পরপর অনেকগুলো ভালো কাজ করেছে। কমার্শিয়াল ছবির যে মানে কি বলবো, একটা আরবান কমার্শিয়াল, অন্যরকম একটা কমার্শিয়াল ছবিও যে বানানো যায়, লোককে যে এন্টারটেইন এইভাবে করা যায়, সেটা তো একটা বিরাট জায়গা ছিল। হ্যাঁ ছিল, বাট ওটা তো আগে করেওছে, আমাদের অনেক ফিল্ম মেকার করেছে। ইফ আই টেক অফ সাই পারাঞ্চপাইকে নিলাম ধরো, তারপরে ধরো বাসু ভট্টাচার্যকে নিলাম ধরো, বিমল রয়, এরা সবাই করেছে, কুন্দন শাহ, রাইট, সবাই করেছে। দ্যাটস নট এমন না যে হয়নি ওরকম। বাসু চ্যাটার্জি তো করেছে, ঋষিকেশ মুখার্জি আনাদার বিগ অ্যাক্টর। আমাদের বাংলায় কত ছবি হয়েছে, রাইট, মানে আমরা এখনো তো বসে ধন্যিমে দেখি। হ্যাঁ হ্যাঁ একদমই, হ্যাঁ, কোনো অসুবিধা তো হয় না। তোমার কি তথাকথিত যেই টার্মিনোলজি যদি ইউজ করি, কমার্শিয়াল সিনেমা তুমি কি দেখো, হলে গিয়ে হোক বা টিভিতে হোক? হ্যাঁ দেখি, বাট কিরকম? মানে আমি বলছি তথাকথিত যাকে বলে, ধরো আমাদের এই লোকটার নাম কি, আমি জাস্ট ধরো ভুলভুলাইয়া 3, তারপর তোমার এই যে রিসেন্টলি আর কি কি সিনেমা বেরোলো কমার্শিয়াল, না এইগুলো আমি দেখিনি। আমার আমি মানে আমি বলছি শো কল যেগুলো 100 কোটি টাকা, আমার জন্য আমি ধরুন স্বদেশ দেখেছি, আমি মানে বলতে পারি স্বদেশ আমি দেখেছি। রিসেন্ট তুমি বলতে পারো কমার্শিয়াল ছবিতে আমি মানিরত্নমের ছবি দেখেছি, দিলসে ধরো, ঠিক আছে, ডিউন ধরো দেখেছি, আর ডিউন একটা অন্য কারণে দেখেছি। রিসেন্ট আমি দেখিনি কিছু। রিসেন্ট আমি যদি কিছু দেখেছি, রিসেন্ট ছবি আমি একটা সিরিজ দেখেছিলাম, আমি ওই ইন্দ্রনীলের ছোট লোক, ওটা দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল ওটা। তাছাড়া আমি দুটো সিরিজ দেখেছি টোটাল,
লাস্ট 6 বছরে। হ্যাঁ, দিল্লি ক্রাইমস, মানে ইন্ডিয়ান গুলো বলছি। সিরিয়াসলি? হ্যাঁ, দিল্লি ক্রাইমস দেখেছি আর ছোট লোক দেখেছি, আর আমি কিছু দেখিনি। এত সিরিজ বেরোচ্ছে আমি প্রত্যেক দিন। ট্রেলার দেখি, আমি ডিসাইড হয়ে যাই কি আমি এটা দেখবো না, আমার দেখে নি। ও, তার মানে এখন আমাকে বন্ধু একটা বলেছে কোহরাটা দেখতে, হুম, আমি বলছি ঠিক আছে, আমি চিন্তা করবো। বাট আমি দেখেছি কুইন্স গ্যাম্বিট দেখেছি, খুব ভালো লেগেছে। ক্রাউন আমার ভালো লেগেছে। নর্মাল থিংস আমার খুব ভালো লেগেছে, দ্যাটস অন। প্লাস ফ্লি ব্যাগ দেখেছি, খুব দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে ফ্লি ব্যাগ। এরকম কি ডকুমেন্টারিজ আমি অনেক দেখি। ডকুমেন্টারিজ দেখো? আমি অনেক ডকুমেন্টারি, বিকজ আমার বেসিক গ্রোয়িং আপ ইজ ডকুমেন্টারিজ। বেশ, আমি ডকুমেন্টারি অনেক দেখেছি। তো ডকুমেন্টারি, তুমি তো নিজেকে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকারই বলো, তুমি ডকুমেন্টারিজ তো আমি ডকুমেন্টারিজ অনেক দেখি, দেখতেই থাকো। ওটাই সবচেয়ে তোমার এন্টারটেনমেন্টের মানে লট না। এছাড়া ধরো ওয়ার্ল্ড সিনেমাতে যেরকম ছবি হচ্ছে কিছু কিছু দেখি আমি। হিন্দি ছবি একটা আমি দেখলাম, আমার বন্ধু বানিয়েছে, লিখেছে, তাই জন্য আমি বরুণ গ্রোভার লিখেছি, 3 of Us, ওটা আমি দেখলাম। বেশ মিষ্টি লেগেছে ছবিটা, মানে একটা পেস আছে ওটার, একটা নিজের একটা পেস আছে, ওটা দেখেছি। এবং খুব দুর্দান্ত পারফরমেন্স। হ্যাঁ, খুব ভালো পারফরমেন্স, আমার ভালো লেগেছে। তারপরে লাস্ট ইয়ার কান একটা উইনার ছিল, ক্লোজ বলে একটা ফিল্ম, একটা নরওয়েজিয়ান ফিল্ম, ওটা আমার দেখেছি, খুব ভালো লেগেছে। মানে আর আমি ছবি যদি দেখি, ধরো আজকে যদি একটা ছবি দেখি, আমি কিন্তু ইমিডিয়েটলি কালকে আরেকটা ছবি দেখবো না। কেন কি, একটা তো আমি অনেক ডিফিকাল্ট চয়েস করে একটা ছবি দেখি, আমি ওইটা করতেই আমার সময় লাগে। তো যখন ছবিটা যদি দেখি, এমনি ধরো প্রিমিয়ার টিমিয়ারে কেউ ডাকলো চলে গেল, আমি মোস্ট অফ দ্য টাইম হাফ টাইমে উঠে চলে আসি বা ঢুকি না আমি। আর যদি বসে থাকতে হলো তো আমি বসে থাকি একটুখানি, ঠিক আছে, অনেক যেতে হয় একটা ফর্মালিটি করার জন্য, বারে বলেছি আমাকে ডাকিস না, তো মিট করে চলে আসি আমি। কেন বম্বেতে প্রায় এরকম স্ক্রিনিংস হয়, প্রিমিয়ার হয়, যেগুলোতে যেতে হয়, তখন আমি বলে আমি মিট করে অল দ্য বেস্ট চলে যাচ্ছি, পরে দেখবো। ওরাও জানে যে সুইট দেখবে না, সো মানে ইটস আন্ডারস্ট্যান্ডিং একটা। তো কোনো সময় আমাকে দেখার জন্য ডাকে কি তুই এসে একটু ডক্টরিং করে দিয়ে যা। আচ্ছা, তো তখন আমি বলি যে তুই আমাকে গল্পটা শোনা আগে। তখন আমি উল্টো প্রসেস যাই, বলে না, ওর বলছে ছবিটা দেখ, তো আমি তাহলে রাফ কাট স্টেজে দেখবো। তখন ডক্টরিং যখন কাজের জন্য বন্ধু বান্ধব বলে, যেরকম অনুরাগ মাঝে মাঝে ডাকে, বলে যে ফিল্ম দেখে যাও, প্রকাশা বলে ও মাঝে মাঝে। তো আমি যখন ফিল্ম কোনো ছবি দেখি, যদি আজকে দেখলাম ধরো 3 of Us, then for many days, for 7-8 days I will not watch anything, because আমার জন্য to stay there, to live with it, I need that time, space, time to move, to see it, to understand everything, because আমি যদি ওটা immediately অন্যটা চলে যাই, it will overlap, and এই ওভারল্যাপের জন্যই আগে কি হতো, কোনো ফিল্মকে প্রপারলি গ্রাস্প করে কোনো কথাটাকে নিয়ে টু প্লে ইন ইয়োর মাইন্ড, ওটা হতো না, কনস্ট্যান্টলি ওভারল্যাপ হয়ে যাচ্ছে সব কিছু, তো ওটা খিচুড়ি তো হবেই একটা, ঠিক, টু মাচ ইনফরমেশন, খিচুড়ি হবে একটা। আগে অনেক আগে করতাম, তাও আগে ছিল কি ওটিটি প্ল্যাটফর্ম ছিল না, তাদের সিডি ঢোকাতে হবে, সিডিটা বারবার আটকে যাবে, তো ওইসব হতো, আর ছবি গিয়ে দেখতে হবে, টিভিতে হতো মাঝে মাঝে ছবি যেগুলো হতো, বাট ওটিটি আসার পরে আই হ্যাভ রিডিউসড ইট কমপ্লিট আ লট। বেশ, আমাদের আড্ডাটা মোটামুটি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমার মনে হচ্ছে যে আড্ডাটা মানে অনেকক্ষণ ধরে কন্টিনিউ হতে পারে, বাট আমাদের দর্শকদের জন্য একটা টাইম আছে, সুজিতদারও ব্যস্ততা আছে, আর তাই জন্য এখানেই আমাদের এই এপিসোডটা শেষ করতেই হবে। থ্যাংক ইউ সুজিতদা, সত্যি একটা অদ্ভুত আড্ডা মারলাম তোমার সঙ্গে, এবং যেটা না মানে যেটা খুব আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট সেশন হয়ে গেল, যেখানে আমি অনেক কিছু অ্যাবাউট নতুন করে নতুন পার্সপেক্টিভে অনেক কিছু দেখলাম। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ, তুমি আমাকে এতটা সময় দিলে। থ্যাংক ইউ আই ওয়ান্ট টু টক দেখতে ডাকার জন্য, সেটার জন্য আমি প্রচন্ড খুশি হয়েছি। আমার বেটার হাফ ঝুমা, হ্যাঁ, ও তোমার অনেক পডকাস্ট শি ওয়াচেস, আমাকে 1-2 বার কিছু গ্লিমসেস দেখিয়েছে, তো বলেছে তুমি এই পডকাস্ট করছো তো ভালো করে করবি। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করে হোপফুলি তুমিও এনজয় করেছো এই কনভারসেশনটা। হ্যাঁ, হোপফুলি তোমার ভালো লেগেছে। আমার এরকম শান্ত করে বসেই কথা বলতে ভালো লাগে আমার। বেশ,
আমারও মনে হয় যে সুজিতদাকে একটু অন্যভাবে আনতে পারলাম আমরা ইন ফ্রন্ট অফ ইউ, যেটা সোল কানেকশন পডকাস্টের কাজ। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা শেষ কথা যেটা আমি বারবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। তারা দেখা হচ্ছে পরের এপিসোডে।